জিনিস পেলাম আর কি। একটা হচ্ছে আমার কোর্স করছেন, বাট কনফিউজড কাউন্সেলিং নিয়ে। তা এখন সবকিছু মিলে আমাদের মনে হলো আমরা নেক্সট ডে মার্কেটিং এ যাই, যেটাই করি, কিন্তু আমরা একটু অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট করি আসলে কাউন্সেলিং কাজ করা উচিত, করলে কি হয়, না করলে কি হয়, কাউন্সেলিংটা আসলে কি, তো প্রফেশনাল কিছু লাগে কিনা। তো এই বিষয়ে আমরা হয়তো একটা 25-30 মিনিটের মতো একটা ডিসকাশন, আর 5-10 মিনিট আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ওটা নিয়ে আজকে ডিসকাস করবো আর কি। তাহলে আমরা প্রথমে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল প্রেজেন্টেশনে ঢোকার আগে আমরা কিছু কনসেপ্ট আগে বুঝি। কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমি আমার ছোটবেলার কথা বলছি, বর্তমানে ওগুলো আর নাই, মানে 2026 সালে না। আমি ধরেন বলছি, ছোট বলতে একদম অনেক ছোট না, আমি হয়তো স্কুলে পড়ি 90 দিকে, 1990 সাল, 91, 92, ইন্টারে পড়তাম 94, 93, 94-এ। তো ওইসব সময়কার কথা বলছি। ওইসব সময় যেটা হতো, ধরেন আমি তো মানে একদম অত বড় না যে বড়দের সাথে কথা হচ্ছে, আবার অত ছোট না যে কিছু বুঝবো না, বয়সটা তো হচ্ছে ওইরকম। তার উপর বাবা মারা যান অনেক আর্লি, যার ফলে আপনার অনেক কিছুতে ইনভলভ হচ্ছিলাম, মানে পারিবারিক অনেক ইস্যুতে। তখন ধরেন আমি দেখেছি আমার ধরেন ফুফাতো ভাই বা আমার কোনো মামাতো বোন বা কারো, মানে অনেকেরই পারিবারিক কিছু মানে এটা হচ্ছে ঠোকাঠুকি বলে না, একত্রে থাকলে মতের অমিল হয় বা কিছু একটা হয়। তো ওরকম হলে দেখা গিয়েছে কি, আমার ফুফাতো ভাইয়ের বউ চলে গেল বাসার থেকে ঝগড়া করে, বা আমার কোন একটা বোন, কাজিন সিস্টার, সে হয়তো ওই হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাসায় চলে আসলো। আসার পরে 5-7 দিন কোনো দিকে যায় না, এবং তৎকালীন যেটা হতো, মা বাবা কথা বলতে গেলে মা বাবার সাথে গেঞ্জাম লাগে। মানে দিন শেষে হচ্ছে কি একটা, মানে পরিস্থিতি খুব গম্ভীর, ভাব গম্ভীর, এবং মা বাবা, মায়ে কান্না করছে বা বাবা খুব মানে রেগে আছে। রেগে আছে কিন্তু এর উপরই, মানে মেয়ের উপরে রেগে আছে, নট মেয়ের জামাইয়ের উপরে। আহ এখন ওই সব সময়ে আমরা দেখতাম কি, কোনো একজন মুরব্বী মানে মানে ছিলেন, যিনি ফ্যামিলির সবাই খুঁজে বের করতেন। সবাই গ্রেট ছিলেন, ধরেন কোন একটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, মানে অনেক অনেক ফ্যামিলিতে আমি দেখেছি, ধরেন মামি, কথার কথা সম্পর্কে মামি হয়, সেই মামিকে বলে, "এই, তুমি একটু এসো না, কথা বলো, ওর সাথে আলাপ করো।" তো ওই মামি ধরেন আসলো, মামি এসে হয়তো আলাপ করলো ওই ছেলের সাথে বা মেয়ের সাথে। তারপর মামি আবার ওই মেয়ের বাসায় বা ছেলের বাসায় গেল, আবার ওদের দুজনকে হয়তো আবার একটু বসালো। বসানোর পর যখন কথাবার্তা বললো, বলার পর দেখা গেল কি 3-4 দিন মামি একটু কথাবার্তা বললো, 3-4 দিন একটু দুই পক্ষে আলাপ করলো। আস্তে আস্তে 4-5-7 দিন, 10 দিন পর আবার ওরা যে যার বাসায় চলে গেল, এবং মনে হচ্ছে কখনো কিছু ঘটেনি আর কি, ওরকম কিছুই ঘটেনি, ওদের মধ্যে খুব সুন্দর মিলেমিশে ছিল। এখন এটাও কিন্তু একটা কাউন্সেলিং এর একটা এক্সাম্পল, মানে এটাও ছিল ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি কাউন্সেলিং। এটার কারণটা কেন বলছি, আজ থেকে 20-30 বছর আগে এত কাউন্সিলরও ছিল না। ইভেন 2026 সালের ডেটাও যদি আমরা দেখি, 2026 সালে বাংলাদেশে টোটাল সাইকিয়াট্রিস্ট আছে, পাশ করা ডক্টর সাইকিয়াট্রিস্ট হচ্ছে মাত্র 300 সামথিং, মানে 302, 3, 4 এরকম। লাস্ট যদি মেডিকেলের রেজাল্ট হয় আমি জানি না, আমি লাস্ট যেটা জানতাম 301। এর মধ্যে যদি কোনো রেজাল্ট হয় হয়তো আর 4-5 জন বেরিয়েছে। এটা হচ্ছে পাশ করা ডক্টর যারা সাইকিয়াট্রি নিয়ে কাজ করে। আবার নিউরোলজিক্যাল বিভিন্ন রকম ডিসঅর্ডার নিয়ে আবার নিউরোলজিস্ট যারা, উনারাও কিন্তু কাজ করে। আচ্ছা, তাহলে এটা গেল, মানে প্রথম আমরা সাইকিয়াট্রিতে নাকি সরাসরি, তাহলে সাইকিয়াট্রিস্ট আছে আমাদের 300 বা 350, 2026 সালে। তাহলে চিন্তা করুন 1990 সালে বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট কতজন ছিল। আমি যতটুকু জানি 6 থেকে 7 জন ছিল 1990 সালের দিকে। বর্তমানে বাংলাদেশে পাশ করা সাইকোলজিস্ট, যাদেরকে সাইকোলজিস্ট বলা হয়, সাইকোলজিস্ট কাদেরকে বলে, সাইকোলজিস্ট হচ্ছে যারা অনার্স করেছেন সাইকোলজিতে, মাস্টার্স করেছেন, পরবর্তীতে এমফিল করেছেন। এমফিল বা ওরকম করার পর, এবং ওনারা মিনিমাম একটা নির্দিষ্ট আওয়ার, ওনাদের কিছু প্র্যাকটিক্যাল জব এক্সপেরিয়েন্স থাকতে হয়। ওগুলো করার পর যারা একটা জায়গায় পৌঁছান, ওনারা ওনারা সাধারণত নিজেদেরকে সাইকোলজিস্ট বলে। আবার ইউনিভার্সিটিতে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ওরা ওদের একটা নির্দিষ্ট রুলস অনুসারে ওনারা চলেন। ওনাদের রুলসটা হচ্ছে, যারা ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করেছেন ওনাদেরকে ওরা বলে অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট। এরপর যারা পরবর্তীতে এমফিল বা এমএস টা কমপ্লিট করছেন, এমফিল কমপ্লিট করতে আরো 3 বছর লাগে, ওনারা ওদেরকে বলছেন সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যেহেতু আমাদের এখনো সরাসরি কোনো গভর্নমেন্টের বডি নেই, কিন্তু ওটা অন্য অন্য আরেকটা টপিক, কিন্তু আমি বলছি নাম্বার।
বাংলাদেশে টোটাল এবং পাশ করা সাইকোলজিস্ট যদি আমরা মানে যারা একদম নিজেকে অরিজিনাল, অনেকেই লিখে সাইকোলজিস্ট নামের পাশে লিখে দেয় অনেকে আছে, কিন্তু একদম যারা রিয়েল সাইকোলজিস্টের ডেফিনেশনে যে কোনো জায়গায় গ্লোবালি স্ট্যান্ডার্ডে সাইকোলজিস্ট লিখতে পারে, এরকম খুব বেশি হলে 600 জন আছে, 600। তাহলে আমার মানে যারা সাইকোলজিস্ট আর অ্যাসিস্ট্যান্ট হয়তো আরো 600 আছে, তাহলে কত হয় 1200 জন। তাহলে 1200 সাইকোলজিস্ট বা অ্যাসিস্ট্যান্ট সাইকোলজিস্ট আছে, এবং আপনার ওইদিকে সাইকিয়াট্রিস্ট আছে মাত্র 300 জন, তাহলে 1500 জন, 1500। কিন্তু 90 সালে কেউই ছিল না। 90 সালে সাইকোলজি কেউ মানে খুব তুখর মেধাবীরা ঢাকা ভার্সিটি ছাড়া মানে এই ধরনের ছাড়া, ধরেন ন্যাশনাল ভার্সিটিতে, আমি আবার কোনো কাউ ছোট করছি না, আমি বলতে চাচ্ছি ওগুলোর ভবিষ্যৎ ছিল না তো, মানে তখন লোকজন সাইকি এগুলো পরে কি হবে, সাইকোলজি পরে কি হবে, এগুলো আর্টস এর সাবজেক্ট, অনেকে বলতো মেয়েদের সাবজেক্ট, টাইম পাস করো, কনসেপ্টটা ছিল ওরকম। আপনার নিউট্রিশন, কথার কথা, আপনার 2010, 15, 20-এর আগে, 16, 17 সালের আগে নিউট্রিশন কি কারা পড়তো, মানে ওটা একটা ইস্যু। আর এখন দেখেন নিউট্রিশনিস্ট আমরা রীতিমতো চেম্বারে খুঁজে বের করে নিউট্রিশনিস্ট দেখাচ্ছে, তার অর্থ কি আমাদের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। কনসেপ্টটা কেন চেঞ্জ হচ্ছে, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, ফুড স্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের নিউট্রিশনিস্ট লাগছে। সেম, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের থিঙ্কিং চেঞ্জ হচ্ছে, আমাদের লাইফে স্ট্রেস বাড়ছে, আমাদের সাইকোলজিস্ট বা আমাদের মেন্টাল হেলথ প্রফেশনাল প্রয়োজন হচ্ছে। এবং একই সাথে ফ্যামিলিতে যে এক সময় কিছু লোক ছিল, যা যে কোনো সম্পর্কের, যাদেরকে আমরা সবাই খুব একটা রেসপেক্ট করতো, বা যাদের সাথে রেসপেক্ট, মানে এখানে দুই রকম ইস্যু ছিল। কিছু লোক ছিল যারা হয়তো একটু বয়স্ক বা ভালো কোনো পজিশনে আছেন, উনারা যা বলে লোকজন অপছন্দ হলেও শুনতো, আমি ঠিক ওদের কথা বলছি না, আমি বলছি ফ্যামিলিতে কিছু লোক ছিল যাদের সাথে কথা বললে কোন একটা প্রবলেম হলে প্রবলেমটা সলভ হতো, মনটা ভালো হয়ে যেত। ওই জিনিসটা কিন্তু এখন মোটামুটি নাই, নাই কারো ফ্যামিলিতে নেই। আমি even আমার নিজের ফ্যামিলিতে যদি বলেন, আমার নিজের ফ্যামিলিতে যদি কোনো সমস্যা হয়, এমন একজন লোক নাই যার কাছে গেলে আমাদের দুই পক্ষ কথা বললে, মানে আমি ফ্যামিলির প্রবলেম তো অনেক রকম হয়, আমি পারিবারিক সমস্যার কথা বলছি। বর্তমান পারিবারিক সমস্যা দেখবেন, বাবা ছেলেকে সম্পত্তি দেয় না, ছেলে বাবাকে দেখে না, তাহলে এগুলো রিলেশনশিপ, তাই না? ভাইয়ে ভাইয়ে বড় ভাই সব সম্পত্তি নিজে লিখে নিল, বা ভাইরা মিলে লিখে নিল, বোনকে দিল না, বা বোন দখল করলো বইকে দিল না। মানে পুরো প্রবলেম গুলো রিলেশনশিপ প্রবলেম বর্তমানে। যদি এখন এই যে রিলেশনশিপ প্রবলেম গুলোর মাঝখানে যে কেউ একজন এসে বসে কথা বলবে, দুই পক্ষ ওনার কথা শুনে একটা জায়গায় একটা মতে আসবে, ওইরকম কেউ এখন নাই। এখন এগুলো যেহেতু নাই আমাদের, এবং 90 সালের লাইফ স্ট্রেস এখনকার লাইফ স্ট্রেস সেম না। 1990 সালে আমি বকশীবাজারে আমার খালার বাসা ছিল, আর আমি আমাকে একটা ডক্টর দেখাতে হতো, আমি ডক্টর দেখাতে আসতাম আপনার আহ মোহাম্মদপুরে, একদম ভেতরে, আমার রোডটার নাম মনে নেই, অরঙ্গজেব রোড বা কিছু একটা রোডের নাম ছিল। আমি রিক্সায় আসতাম, মানে ওই বকশীবাজার থেকে রিক্সায় উঠতাম, আমি আমার আম্মা দুজনেই রিক্সাতে আমরা মোহাম্মদপুরে আসতাম। হ্যাঁ, ট্রাফিক, হালকা ট্রাফিক ছিল, সিগন্যালের ট্রাফিক ছিল, কিন্তু অ্যাবনর্মাল কিছু ছিল না, অ্যাবনর্মাল ছিল না। কঠিন ছিল অবশ্যই, মানে এখনকার সাথে কম্পারিজনে না আর কি। এবং তখন আমি নিজেও দেখেছি, আমার আব্বা ঢাকায় ট্রান্সফার ছিলেন, চাকরি করতেন, মানে উনার লাইফটাও, অফিসে যেতেন 9টা থেকে 5টা অফিস, তো অফিস 5টায় শেষ, সরকারি চাকরি করতেন যেহেতু, উনার তো ওভার স্টের কিছু নেই, কিন্তু অফিস থেকে বের হয়ে যখন ব্যাক করতেন আলটিমেট 5টা 45, 6টার মধ্যে বাসায় চলে আসতেন, ইভেন জ্যামের মধ্যেও। তখনও তো একটু জ্যাম ছিল, মানে ওই জ্যামের মধ্যেও 5:30 6টায় চলে আসতো। এখন তো 5টায় অফিস, কবে শেষ হবে ওইটা একটা, এখন প্রাইভেট, তখন 90 সালে তো প্রাইভেট চাকরি অত বেশি ছিল না, মেজরিটি জব ছিল গভর্নমেন্টের। এবার প্রাইভেটাইজেশন গ্রো করছে, প্রাইভেট কোম্পানি আসলো, প্রাইভেট কোম্পানি আসার পরে আস্তে 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 অফিস টাইমটা এখন বর্তমানে ইন টাইম আছে, আউট টাইম নেই, সবার একই কথা। ব্যাংকারদের সাথে কথা বলবেন, ইন টাইম আছে, আমাদের আউট টাইম নেই সবার। তার অর্থ কি আমাদের লাইফটা স্ট্রেস, লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, স্ট্রেস বাড়ছে, সব বাড়ছে, আবার যে পারিবারিক যে কিছু কাউন্সিলর বা যাদের সাথেই ছিলাম ওই জিনিসটা কমছে। এবং কমার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ ওনারাও স্ট্রেসে, সবাই সবাই একটা স্ট্রেসে, কেমন যেন আমরা একটা জীবন কাটাচ্ছি বর্তমান। এর জন্য যেটা এখন হয়েছে আমাদের সবারই মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ অর্থ এই না যে আমরা সবাই খুব ম্যাসিভ প্রবলেমে পড়ে গেছি। মেন্টাল হেলথের আবার আমরা যদি বলি কিছু ভাগ করতে পারি আমরা, তাই না? আমরা যদি স্টেপ বাই স্টেপ ভাগ করি, ধরেন মেন্টাল হেলথের একটা একটা হলো কি একদম ধরেন আপনার বাইপোলার ডিসঅর্ডার বলে। বাইপোলার ডিসঅর্ডারটা কিরকম, আমরা বলি না ওই যে গরম, অতি গরমে চৈত্র মাসে পাগল হয়ে যায়,
মানে পাগল হয়ে যায়, মানে কি সে চৈত্র মাসে দা দিয়ে মাকে দাওয়া দেয়, আপনার পানিতে গিয়ে কাউকে ধাক্কা মেরে ফেলে দেয়, কাউকে দেখলে মানে অনেক কিছু করে। আবার সেম লোক 1 মাস 2 মাস 2 মাস পরে দেখবেন খুবই উনি হয়তো একদম আমি একজন ব্যক্তিকে শুনেছি, আমি দেখি নাই কারণ উনি মারা গেছেন অনেক আগে, 1960-65 সালে মারা গিয়েছেন। তো উনারটা যেটা শুনেছিলাম, উনি ছিলেন একজন কলেজের প্রিন্সিপাল, হি ওয়াজ এ দিদেন কলেজের প্রিন্সিপাল। উনি আপনার কলেজের প্রিন্সিপাল, অসম্ভব ভদ্র মানুষ, সবকিছু ঠিক আছে, কিন্তু উনি বছরে 2 বার 2 মাসের জন্য উনার মাথার সমস্যা হতো। উনাকে বেঁধে না রাখলে উনি বেরোয় চলে যেতেন এবং অনেক সময় মারতে যেতেন, দাদিয়ে উনার ওয়াইফকে মারতে, অনেক কিছু হয়েছিল, আবার বেঁধে রাখতেন। সো এগুলো হচ্ছে একদম রিয়েল ক্লিনিক্যাল কেস। আমি এখন যেগুলো বলছি, এই ধরনের রিয়েল ক্লিনিক্যাল কেস গুলো আসলে নর্মাল কাউন্সেলিং এ হয় না, এগুলোর জন্য আমাদের অবশ্যই ডক্টরের কাছেই যেতে হয়। এই ধরনের যদি কোনো, কারণ ওটা আপনি আসলে, উনি তো একটা কগনিশন লেভেল বা লজিক্যাল চিন্তার মধ্যে নাই, ওনার তো কোনো একটা ঘোরে বা অন্য কোনোখানে ওনার একটা চিন্তা চলছে। তখন এই ধরনের কেসে আমাদের ডক্টরের কাছে যেতে হয়। ডক্টর ওনাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করেন, কিছুদিন মেডিসিন দেওয়ার পর ওনাদের যখন আস্তে আস্তে একটা ইয়ের মধ্যে আসে, তখন ওনারা একদম ফর্মাল যারা সাইকোলজিস্ট যাদের কথা বলছে, ওই রকম সাইকোলজিস্টের আন্ডারে ওনাদের কাজ করতে হয়, কারণ এটা খুব সিরিয়াস ইস্যু ওনার ওনার ইস্যুটা, এবং ওনাদেরকে বাইপোলার ডিসঅর্ডার বা কাউকে, এবং ধীরে 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 ওনাদেরকে কিন্তু ইমপ্রুভ করাও সম্ভব, ইভেন একদম আলহামদুলিল্লাহ সুস্থ করাও সম্ভব বর্তমানে। কারণ আমাদের মেডিকেল ট্রিটমেন্টে বা মেডিসিন, অনেক ধরনের মেডিসিনও বেরোচ্ছে দিন দিন, অনেক ধরনের গবেষণা হচ্ছে, এটা সম্ভব। কিন্তু আবার ধরেন, ওই যে একটু আগে বললাম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা চরম সমস্যা চলতেছে। একটা সমস্যার কারণটা কি? হাজবেন্ডের ফ্যামিলিতে, এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল, ওনার মা থাকেন। এখন মা রিকোয়ারমেন্ট হচ্ছে, আমার ছেলের বিয়ে দিয়েছি, আমার ছেলে হবে, ছেলের বউ খুবই মানে মানে ঘরে থাকবে, আমার সেবা করবে, আমি জাস্ট এইরকম একটা মাইন্ডসেট। এখন ওয়াইফ, উনি বিয়ের আগের থেকে জব করে, উনি ধরেন খুব ভালো জব করেন, মানে আমি অনেককে চিনি যারা ব্যাংকের এমডি পর্যন্ত আছে, তাই না, এখন বর্তমানে অনেক ম্যাডাম, তাহলে ওই ধরনের জব হয়তো করেন, অনেক সিনিয়র লেভেলে বা ভালো জব করেন। এখন শাশুড়ি ওটা মানতেই পারে না, শাশুড়ি করে কি পুরন দিনের মানুষ, উনি যে আসে তাকে বলে, বউয়ের সামনে বলে এই কিচ্ছু করে না, এই সারাদিন বাইরে বাইরে থাকে, কাজের লোকের হাতে এই করে, এই ধরনের কথাবার্তা বলছে, তাহলে নন স্টপ একটা সমস্যা চলছে, শাশুড়ির সাথে ওয়াইফের চলছে, ওয়াইফের সাথে শাশুড়ি করছে, দিন শেষে ওয়াইফ গিয়ে চাপটা দিচ্ছে কাকে? হাজবেন্ডকে। তাহলে হাজবেন্ডকে একটা, এখন হাজবেন্ড যখন, হাজবেন্ডের মায়ের নামে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন শুনে, 10 দিন শুনে, হাজবেন্ড হয়তো কোনো একটা সময় গিয়ে মায়ের সাথে ঝামেলা করলো। ঝামেলা মানে তোমাকে কে বলছে কথা বলতে, এখন মা বা ছেলের বল, তুই আমার এই কথা বলতে পারলি। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, এখানে দেখেন টোটাল এই জায়গায় কিছু পরিস্থিতি, কিছু সিচুয়েশন চলছে, কিছু সিচুয়েশন, এখানে কোনো রোগ নাই, মানে একদম সরাসরি রোগ নেই। বাট এই পরিস্থিতিতে প্রত্যেকেই একটা স্ট্রেসের মধ্যে জীবন কাটছে, ওদের মধ্যে এনজাইটি কাজ করতে, ওদের মধ্যে স্ট্রেস কাজ করছে, ওদের মধ্যে রাগ কাজ করছে, ওদের মধ্যে ভয়ঙ্কর কাজ করছে, এবং অনেক সময় তো ওই চাপের মধ্যে, ধরেন বিয়ে হয়ে গেছে 5 বছর 6 বছর ধরে কি ঘটনা চলছে, এবং কোন একটা সময় এটা হয়তো আউটবার্স্ট টাইপেরও হতে পারে। কিন্তু দিন শেষে এই যে চাপায় স্ট্রেস 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 স্ট্রেস, এটার থেকে অনেক সময় অনেক কিছু হতে পারে। ইভেন এখানেও একটা রোগ আছে, এটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডারটা কিরকম? কনভার্সন ডিসঅর্ডারটা হচ্ছে রাগে চাপতে চাপতে, ধরেন ওই ওয়াইফ চেপে রেখেছে বা মা শাশুড়ি চেপে রেখেছে, 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর, কোন একটা সময় ধাম করে একদিন সকালবেলা শুনলেন কি উনি প্যারালাইজড হয়ে গেছে, অথবা শাশুড়ি বললো কি, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। এবং আপনি, তাহলে তো অন্ধ হয়ে গেলে আমরা প্রথমে কোথায় যাব? ডেফিনেটলি আমরা চোখের ডাউট দিয়ে ওনাকে নিয়ে চোখের ডক্টরের কাছে, চোখের ডক্টর চেক করে বললো আমি তো বুঝতে পারছি না, আপনি এক কাজ করে হসপিটালে নিয়ে আসেন, মানে আই হসপিটালে, হসপিটালে কি আমরা একদম মেডিসিন ইয়ে দিয়ে চেক করি। হ্যাঁ, হসপিটালে নিয়ে গেলেন, হসপিটালে চেক করলো, চেক করে বললো না, ওনার তো চোখ ঠিক আছে, ওনার চোখে কোনো প্রবলেম নেই। তাহলে কি হতে পারে? আপনারা হয়তো নিউরোলজিস্টের সাথে আলাপ করেন তো, আবার নিউরোলজিস্ট ভাগ আছে, চোখেরও নিউরোলজিস্ট আছে, চোখের নিউরোলজিস্টের কাছে গেল, বা আপনার একদম ক্লিনিক নর্মাল মেডিসিনের নিউরোলজিস্টের কাছে গেল, ওরাও চেক করলো ব্রেনের কোনো সমস্যা কিনা, ব্রেনের চোখের যে সিগন্যাল গিয়ে ব্রেইনে যায়, ওই জায়গায় কোনো সমস্যা হয়ে গেল কিনা, সবকিছু চেক করলো, এবং ওরা অফিসিয়ালি বললো ওনার সবকিছু ওকে, ওনার কোনো প্রবলেম নেই, বাট উনি চোখে দেখেন না। তখন হচ্ছে কি, উনাদেরও কিছু ক্লিনিক্যাল অ্যাটেনশন লাগে। তখন ক্লিনিক্যাল অ্যাটেনশনটা, এটার নামটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। উনাদের ব্রেইনের সাথে আমাদের মোটর নিউরনের কোনোখানে একটা কানেকশন ছুটে গেছে জাস্ট, এবং কানেকশনটা
মানে আবেগের জায়গা থেকে ছুটে গেছে। আসলে উনি কিন্তু আসলে দেখেন না তা না, কিন্তু উনি ফিল করতে পারছেন না বা উনি দেখতে পাচ্ছেন না। ওইটা যখন অ্যাড করে তখন কিন্তু চলে আসে, এবং এটার কোনো সরাসরি মেডিসিন নেই। এটার আবার মেডিসিন নেই, এটা কিন্তু আবার পিওর চলে আসছে আমাদের কেস। এই কেসে আবার যদি ইফ ইউ নো দ্য টেকনিক, তখন সেই ক্ষেত্রে হয়তো একটু সিনিয়র কাউন্সিলর যারা যারা প্র্যাকটিস করার অভ্যাস আছে, যারা এগুলো জানে, দে ক্যান ট্রিট দিস। এটা কিন্তু ট্রিটেবল করা সম্ভব, মানে এটার সাথে সরাসরি এবং সাইকোলজিস্টরা তো করে, আমি জাস্ট বলছি করে। তাহলে দেখেন বিভিন্ন রকম সিচুয়েশন হয়, এবং আমাদের বর্তমানে আমরা সবাই অফিসে, বাসায়, পরিবারে, তারপর এটাতে গেলে আমাদের বড়দের কথা বললাম, আমাদের শিশুরাও কিন্তু প্রচন্ড একটা স্ট্রেসে জীবন কাটাচ্ছে, ওরাও একটা চাপে আছে। ওরা চাপে আছে বলতে এখানে ওদের চাওয়া আমাদের চাওয়া ম্যাচ হচ্ছে না, ওই জায়গায় একটা চাপে আছে। ওদের পড়াশোনা ওরা যেভাবে করতে চায়, আমরা যেভাবে চাই, ওটা ম্যাচ হয় না, ওটা একটা চাপে আছে। স্কুলে যখন ইয়ে করে, এবং ওদের সবার বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, আমার ছেলেদের বা আমাদের মেয়েদের বিহেভিয়ারাল প্যাটার্নটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, এটা আবার আমরা মানতে পারছি না। এটা কিন্তু ন্যাচারাল বিহেভিয়ারাল প্যাটার্ন, বাট আমরা দেখছি ওদের বিহেভিয়ারাল প্যাটার্নটার জন্য ওরা প্রবলেমে পড়তে যাচ্ছে বা প্রবলেমে পড়ছে। ওরা হয়তো এখন পড়ছে খুব কম, স্ক্রিনে সময় দিচ্ছে বেশি, বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে বেশি। ওরা বন্ধ মানে বন্ধ, শুক্রবার হলে ইভেন আমার শনিবারে যদি পরীক্ষা থাকে তাও শুক্রবারে পড়বো না। মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন। তাহলে ওইখানে আমাদের একটা বড় একটা পার্ট হয়। তারপর আবার একটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে যারা ভার্সিটিতে পড়ছে বা একটু সিনিয়র লেভেলে পৌঁছে গেছে। ওরা চাকরির জন্য ইন্টারভিউ দেয়, চাকরি পায় না, চাকরি ইন্টারভিউ দেয়, চাকরি পায় না, এটা আছে। আবার আরেকটা আছে ইন্টারমিডিয়েট পাস করলো, এখন ইজ লুকিং আমি আসলে কি করব, আমি কোথায় পড়বো, আমাকে যদি কেউ একটু হেল্প করতো, আমি কি সায়েন্সে পড়বো নাকি পড়বো না, আমি যদি সায়েন্সে পড়ি কিসে পড়বো। খেয়াল করেন এখানে বিভিন্ন রকম প্রবলেমে আমাদের এখানে গিজ গিজ করছে লোকজন। বাট এবং আরেকটা ডেটা বলি, বাংলাদেশে প্রথম হচ্ছে আঁচল ফাউন্ডেশনের ডেটা অনুসারে বাংলাদেশে প্রতি বছর 30 to 40 thousand স্টুডেন্ট আত্মহত্যা করে। 30 থেকে 40%, 40,000, বিশাল একটা ডেটা, বিশাল একটা লোক আত্মহত্যা করছে। এখন এই আত্মহত্যা করার পেছনে কারণটা কি? এদের পেছনে কারণটা হচ্ছে ওই পেছনে হয়তো বাবা মার সাথে ঝগড়া হয়েছে, ফ্যামিলিতে কিছু একটা হয়েছে, এরকম ছোটখাটো এই সব কিছু মিলে এটা একটা গ্যাঞ্জাম লেগে আছে। তাহলে আমরা যদি এটা একটু সামারি করি, বর্তমান মানুষের লাইফস্টাইল অনেক স্ট্রেসে আছে, এবং শুধুমাত্র মানসিক রোগ না, একটা তো রোগ, যখন যেটা রোগ হচ্ছে, যেটাকে আমরা একদম ওই যে যেটা বললাম আমাদের বাইপোলার ডিসঅর্ডার বা এই ধরনের কনভার্সন ডিসঅর্ডার, রোগের ক্ষেত্রে আমাদের কনভার্সন ডিসঅর্ডার কিন্তু সাইকিয়াট্রিস্ট কিছু করতে পারে না, কারণ এটা রোগ না, এটা 100% মানসিক রোগ। এবং কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে, এই কনভার্সন ডিসঅর্ডার একটা আরেকটা ইস্যু আছে। আমি যদি চোখে না দেখি, আমি যদি কানে না শুনি, আমি যদি প্যারালাইজড হয়ে যাই, আমার কিন্তু অ্যাংজাইটি বেড়ে যাবে, আমার স্ট্রেস বেড়ে যাবে। ওই জায়গায় আবার সাইকিয়াট্রিস্টরা মেডিসিন দিতে পারে স্ট্রেস কমানোর জন্য, অ্যাংজাইটি কমানোর জন্য। তাহলে দেখেন, এই যে কাউন্সেলিং বলতে যেটা আমরা বুঝছি, কাউন্সেলিংটা আসলে এটা কি? কাউন্সেলিংটা হচ্ছে প্রফেশনাল হেল্পিং রিলেশনশিপ মেইনলি। এটা যে কোনো ধরনের, যে কাউকে আমরা যখন হেল্প করতে যাই, এবং হেল্পটা যে শুধুমাত্র রোগের ক্ষেত্রে হবে তা না, হেল্পটা নানা কারণে হয়। আমি ইভেন বিজনেসম্যান, আপনার যারা ব্যবসায়ী, ধরেন এক্সাম্পল আকিজ গ্রুপের মালিক, উনার কাছে এখন 500 কোটি টাকা, উনার কাছে একটা ক্যাশ টাকা আছে। এখন হি ইজ লুকিং ফর এন ইনভেস্টমেন্ট, এবং উনার একটা একটা চিন্তা আসলো কি আমি একটা এরকম বিজনেস করতে পারি কিনা, অথবা এটা করতে পারি কিনা। উনি দেখলো হি হ্যাজ টু অপশন। তখন উনি বললেন কি, আই নিড এ বিজনেস কোচ। ওদের বিদেশে তো কোচ বলে, কাউন্সেলিং কোচিং একটু ডিফারেন্স আছে, ওটা অন্য পার্ট, কিন্তু দিন শেষে কাজটা সেম। কোচের কাজ কি? কোচের কাজ হচ্ছে আসবে আকিজ সাহেবের, মানে ওনার ছেলের সাথে বা ছেলেদের সাথে বসবে, আপনার কি প্রবলেম, কি চাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, এই জায়গায় ওনাদের থেকে কথাগুলো শুনবে। যখন কথা শুনে কি হয় জানেন, এই যে ধরেন এখানে একটা ছবি আছে, এই ভদ্রলোক হয়তো সমস্যা নিয়ে আসছেন, এই ভদ্র মহিলা উনি হচ্ছে কাউন্সিলর, উনি কথা শুনছেন। এই যে উনি কথাটা বলছেন, কথাটা যখন বলতে 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 জেনারেলি যেটা হয়, উনাদের মধ্যে যিনি বলছেন উনি তখন একটা কি হয়, সুতোর একটা প্যাঁচ, যেটা প্যাঁচ লেগেছিল, আচ্ছা বিজনেসটা যদি আমি এইভাবে না করে এই যখন এই কথাটা আসলো, এই কথাটা শোনার জন্য ওনারা কি করে, সে বিজনেস কোচকে পেমেন্ট করে। আপনি অফিসে বসের সাথে সমস্যা হচ্ছে, আপনি বলছেন আমি তো ভালো মানুষ, আমার বসই তো খারাপ,
উনি বেসিক্যালি খারাপ মানুষ। উনার আন্ডারে আমি আজকে 10 বছর চাকরি করছি, উনি আমাকে লাস্ট 5 বছর একটা প্রমোশনও দেয় নাই, 10 বছরে ইনক্রিমেন্টও দেয় না, কিচ্ছু দেয় না। একদম বদমাইশ টিপের লোক, এবং ওর আগে যারা ছিল সবার ক্ষেত্রে ওনার সাথে কেউ কাজ করতে পারবে না। এখন আপনার কাছে আসলো, আপনি এসে আপনার মানে যখন আমার কাছে আসলো, এখন প্রথমে আসবেন, আসবে না কেন? কারণ উনার তো সমস্যা না, সমস্যাটা হলো বসের। কিন্তু বসকে আসতে হবে, আসলে এটা হচ্ছে উনার কনসেপ্ট। কিন্তু এখন সামহাও যদি আমাদের কাছে আসে, উনি যখন এই কথাগুলো বলা শুরু করবে, একদিন বললো, 2 দিন বললো, 3 দিন বললো, একটা সময় উনি দেখবেন দেয়ার মাইট বি সাম সলিউশন, দ্য সলিউশন মাইট বি কুইট দ্য জব। এটা সমস্যা না। কিন্তু এর আগে কি হচ্ছে, এর আগে যে জব ছাড়বো ওই ডিসিশনটাও কিন্তু সে নিতে পারছিল না। তাহলে এই জায়গায় আমরা কি করছি, কাউন্সিলর কি করে, প্রফেশনাল কাউন্সিলর শুড বি প্রফেশনাল, এবং কাউন্সিলর শুড বি ট্রেন, শুড বি ট্রেন্ড। শুড বি কেন, আপনি ট্রেনিং ছাড়াও পারবেন, কিন্তু কিসের ট্রেনিং লাগবে? অ্যাটলিস্ট আপনার লিসেনিং ট্রেনিং লাগবে, অ্যাটলিস্ট আপনার কমিউনিকেশন ট্রেনিং লাগবে, অ্যাটলিস্ট আপনার বসার, ওনার সামনে যে কিভাবে বসে কথা বলবেন এই ট্রেনিংটা লাগবে। এই তিনটে যদি সেশন, এই তিনটে ট্রেনিং যদি আপনার থাকে, এটা কোনো ইস্যুই না কাউন্সেলিং এ, মানে বেসিক। তখন আমাদের বেসিকটা বলছি। এবং কাউন্সিলর কোনো প্রবলেম আসলে সলভ করে না। ওই যে এই দিনের যে প্রবলেম, যে স্টুডেন্ট পড়াশোনা করছে না, যে স্টুডেন্ট পড়াশোনা করছে না দেখে রেজাল্ট খারাপ, ও জানে ওর সলিউশনটা হচ্ছে ও যদি ঠিক মতো পড়াশোনা করে, ও পড়ার রেজাল্টটা ভালো করবে। কিন্তু ও তো পড়তে পারছে না, ও জানে, কিন্তু ও জানলে তো হবে না, ওকে ভেতরে একটা জিনিস আসতে হয়, বিলিভ করতে হয়, ওইটার জন্য কাজটা করতে হয়। এবং আমরা কি করি, কাউন্সিলররা কি করে, দে হেল্প পিপল ডিসকভার দেয়ার ওন সলিউশন। ওনার যে মনের ভেতর সলিউশন থাকে, সলিউশনটা করতে হয়। কাউন্সিলর কি করে না, কাউন্সিলর অ্যাডভাইস দেয় না, কাউন্সিলর জাজ করে না, কাউন্সিলর কোনো অর্ডার করে না, স্কোল্ডিং, ভর্ৎসনা, গালি দেওয়া কিচ্ছু করে না। সলভিং সামওয়ানস লাইফ, অন্য কেউ এসে বললো হাজবেন্ডের সাথে সমস্যা, আমি আপনি ওনার হাজবেন্ডের সাথে সমস্যা দূর করতে পারবো না, আমি উনার গার্ডিয়ানও না, কিছু না। আমি যেটা করতে পারবো, আমি যখন উনার আসলো, আমি উনার সাথে আলাপ করতে পারবো, আমি উনাকে হয়তো রিকোয়েস্ট করতে পারবো, আপনার হাজবেন্ডকে যদি নিয়ে আসতে পারেন, কাপল কাউন্সিলিং হলে সবচেয়ে ভালো হয়। আপনার হাজবেন্ডের সাথে আমি একদিন বসি, বসার পরে হয়তো আমি আপনাদের সাথে দুজনের সাথে একবার বসতে পারি, দ্যাটস আই ক্যান হেল্প ইউ, আমি এটুক করতে পারি। কিন্তু উনি যদি না নেন, আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমরা যেগুলো মুভিতে দেখি বা মিসির আলীর বইতে পড়ি, দিস আর নট কাউন্সেলিং, এগুলো গোয়েন্দা। আমরা গোয়েন্দা না, কাউন্সিলর হচ্ছে উনি সামনে বসবে। কাউন্সিলর কি করে, কাউন্সিলর লিসেন, কাউন্সিলর শুনে, বুঝে, আন্ডারস্ট্যান্ডিং, শুধু শুনে না, শুনে বুঝে। আমরা গাইড করি ওদেরকে। গাইড বলতে কি, আপনি ধরেন কি রকম জানেন, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না সকালে, আপনি সকাল থেকে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি কি একটু নিচে গিয়ে হেঁটে আসতে পারবেন রোদে, রোজ রাস্তায় কি একটু দাঁড়িয়ে থাকতে পারবেন? আমরা এই গাইড করি, দ্যাটস অল। সাপোর্ট করি উনাকে, মেন্টাল সাপোর্ট। সাপোর্টটা কি, মেন্টাল সাপোর্ট করি এবং মেন্টালি এম্পাওয়ার্ড করি। তাহলে পিপলের কেন কাউন্সেলিং লাগে? পিপলের কাউন্সেলিং লাগে হচ্ছে স্ট্রেসের জন্য, পিপলের কাউন্সেলিং লাগে এনজাইটি, উদ্বিগ্নতার জন্য, পিপলের কাউন্সেলিং লাগে ডিপ্রেশনের জন্য, রিলেশনশিপ প্রবলেমের জন্য, প্যারেন্টিং ইস্যুর জন্য, ক্লিয়ার কনফিউশনের জন্য, চাইল্ড বিহেভিয়ারের জন্য, একাডেমিক প্রেশারের জন্য, ট্রমার জন্য, লাইফ ট্রানজিশনের জন্য। এখানে এমন এগুলোর মধ্যে দেখেন, কাউন্সেলিং এর এই পার্ট গুলোতে খুব একটা ক্লিনিক্যাল কোনো কিছুই কিন্তু এখানে নাই। এবং আমাদের বর্তমান সোসাইটিতে বলা হচ্ছে, একদম অফিসিয়াল রিপোর্টে, বাংলাদেশে এই মুহূর্তে এই প্রবলেম গুলোর মধ্যে আছে টোটাল সম্ভবত 5.5 কোটি মানুষ। এবং বাংলাদেশে 10,000, 20,000, 40,000 কাউন্সিলরে আসলে আমাদের প্রবলেম সলভ হবে না, আমাদের যে পরিমাণ প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাই। হ্যাঁ, একটা জিনিস আছে, আমাদের দেশে এখনো সেই মাইন্ডসেটটা গড়ে ওঠা, বা আমি একটা প্রবলেমে আছি, আমি একটা স্ট্রেসের মধ্যে যাচ্ছি, আমি এটা নিয়ে একজন কাউন্সিলর কাছে গিয়ে একটা সেশন নিই, 5টা 6টা দিনের একটা সেশন নিই, এই মাইন্ডসেটটা আমাদের দেশে এখনো গড়ে ওঠে নাই। টাকা একটা ফ্যাক্টর অবশ্যই, কাউন্সিলর ইজ গিভিং দ্য টাইম। একজন মেডিসিন সাইকিয়াট্রিস্ট কেন কাউন্সিলর না? একজন সাইকিয়াট্রিস্টের কাছে যখন যায়, একজন সাইকিয়াট্রিস্ট ডে 1-এ হয়তো আপনার 10 মিনিটের মতো সময় দিবে ম্যাক্সিমাম, ডে 1-এ। ডে 2 থেকে উনি শুধু ওষুধটা চেঞ্জ করে দিবেন। উনার কেন পারবে না? উনার বাহিরে চেম্বারে মিনিমাম 40টা লোক বসে আছে একদম লাইন দিয়ে। ওই 40 জন লোককে উনি যদি এই 10 ঘন্টায় 4 জন করে, 5 জন করে, 6 জন করে লোক দেখে, 6 ঘন্টার রোগী এখানে আছে, এর মাঝে তো আরো যোগ হয়।
কিন্তু কাউন্সিলর একজনের পেছনে 1 ঘন্টা ডেইলি সময় দেয়। 1 ঘন্টা যখন আমি দিব, 1 ঘন্টা, এবং ওইটা না যে আমি দিনে 24 ঘন্টা কাউন্সিলিং করতে পারবেন, আপনি ম্যাক্সিমাম 2-3 জন লোককে কাউন্সিলিং করতে পারবেন পার ডে, তাও যদি আপনি প্রমিনেন্ট হন, তাও যদি আপনার চেম্বার থাকে। আপনি যদি অনলাইনে করেন, আপনি হয়তো ডেইলি একজনও পাবেন না। তাহলে আপনি যখনই প্রফেশন হিসেবে নিবেন, ইউ হ্যাভ টু চার্জ। কিন্তু আপনি যখনই চার্জ করবেন, যখন, এবং লোকের চাওয়াটা এখনো কিন্তু কিরকম জানেন, একটু মেডিসিন টাইপের। আমি কাউন্সিলর কাছে যাবো, কাউন্সিলর একটা মেডিসিন দিয়ে দিবে, কাউন্সিলর তো মেডিসিন দিবে না। কাউন্সিলর হচ্ছে আমি সময় দিব, বা কাউন্সিলর কোন একটা থেরাপি করে দিবে, আমি পরের দিন আমি ভালো হয়ে যাবো। কিন্তু জিনিসটা ওরকম না। কাউন্সিলিং একটা প্রসেস, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়, এবং এই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে স্ট্রাকচারালি, যত স্ট্রাকচারালি যাই 10 থেকে 15-16টা সেশন লাগে, বেসড অন আমাকে আমার ক্লায়েন্ট কতটুকু হেল্প করছে, বেসড অন ক্লায়েন্ট আমার কথা কতটুকু শুনছে, ক্লায়েন্ট কতটুকু নিজে চাচ্ছে। এই তিনটা কম্বিনেশনে আপনার 10 থেকে 16টার মতো সেশন লাগে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা বলছি, আমাদের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস যথেষ্ট কম। আমাদের প্যারেন্টিং চ্যালেঞ্জ ম্যাসিভ, ম্যাসিভ প্যারেন্টিং চ্যালেঞ্জ, একাডেমিক প্রেশার হাই, সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট ম্যাসিভলি নেগেটিভ ইম্প্যাক্ট, অবশ্যই পজিটিভ না। রিলেশনশিপ কনফ্লিক্ট অস্বাভাবিক বাড়ছে। মানে আমার ধারণা, মানে আমি এটা কোনো ডেটা দেখে বলছি না, ওই জন্য কেউ যদি চ্যালেঞ্জ করেন অন্য ইস্যু, চ্যালেঞ্জের না, আমি আমার জাস্ট অভিজ্ঞতার থেকে বলছি যতটুকু দেখছি। আপনার জেনজি যাদেরকে আমরা বলছি, যারা এখন ইয়াং চ্যাপ, ওদের ম্যাসিভ প্রবলেম হবে আপনার রিলেশনশিপ কনফ্লিক্টে, ম্যাসিভ ম্যাসিভ হবে কোনো কিছুর জন্য। দে আর নট ব্যাড গাই, ওরা ভালো খারাপ ওগুলো আমাদের জাজমেন্টাল ইস্যু না। ইস্যুটা হচ্ছে থিঙ্কিং প্যাটার্ন। ওদের থিঙ্কিং প্যাটার্নটাই এখন কমপ্লিট ডিফারেন্ট। এখন আপনি কি শুধু বিয়ে করবেন আর ডিভোর্স করবেন? তাহলে ওখান থেকে কি হতে পারে, আর একটা সামাজিক অবক্ষয় যদি আমরা বলি, তাহলে আমি বিয়ে করলাম না, লিভ টুগেদার করলাম, যেটা ইউরোপ আমেরিকায় শুরু হয়েছিল অনেক বছর ধরে, এখনো চলছে। তো এখন ওগুলোর থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের এই পার্ট গুলো দরকার, এবং আমাদের প্রফেশনাল সাপোর্ট লাগে। এখন ইস্যুটা হচ্ছে কারা কাউন্সিলর হইতে পারে, কাউন্সিলর কারা হইতে পারে। এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি। একজন স্টুডেন্ট, ন্যাশনাল ভার্সিটি আমি একটু কেন হাইলাইট করছি, কারণ আমি নিজেও ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট, আমি কিন্তু কোনো ঢাকা ভার্সিটিতে পড়িনি। ন্যাশনাল ভার্সিটিতে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখানে কোনো প্র্যাকটিক্যাল নামক কিছু নেই আসে। এটা অনেক দূর আমাদের এসএসসি এইচএসসি এর মতো, তাই না? আমার কলেজে পড়া হোক, ক্লাস হোক না হোক, পরে পরীক্ষার স্টুডেন্ট শিডিউল দিল, রুটিন দিল, ওই টাইমে পরীক্ষার, ওইখানে ন্যাশনাল ভার্সিটিতে কোশ্চেন আসবে, ওই কোশ্চেন আমি পরীক্ষা দিব। এখানে এটা পড়িয়েছে, পড়ায়নি, কি হয়েছে আমরা কিছুই জানি না। তখন স্টুডেন্টরা যেহেতু কোনো ধরনের সাপোর্ট, কোনো ধরনের কিছু নাই, তখন স্টুডেন্টরা কি করছে, স্টুডেন্টরা কিছু গাইড বুক কিনছে, স্টুডেন্টরা কিছু 5-7 বছর 10 বছরের কোশ্চেন আনসার সলভ করছে, কোশ্চেন আনসার সলভ করে ওনারা পরীক্ষা পাস করছে। সাইকোলজিতে অনার্স মাস্টার্স করলো, ফার্স্ট ক্লাসও পেয়েছে, অনেকে পেয়েছে। আমি বলছি না সকল ফার্স্ট ক্লাস ভালো না, আমি বলছি বেশিরভাগ বেশিরভাগ। আমি নিজেও ন্যাশনাল ভার্সিটি, সুতরাং আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলছি না, আমি বলছি আমার সিস্টেমটা একটু সমস্যা ন্যাশনাল ভার্সিটিতে। কিন্তু আপনি সাইকোলজিতে অলমোস্ট সকল কলেজেতে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট আছে। তাহলে আপনার যতগুলো স্টুডেন্ট অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে, প্রত্যেকটা কলেজ থেকে যদি অ্যাভারেজে 40 থেকে 100 জন করে অনার্স মাস্টার্স করে সাইকোলজিতে, তাহলে কিন্তু হিউজ সাইকোলজিতে অনার্স মাস্টার্স করে স্টুডেন্ট আমাদের চারপাশে আছে। বাট হোয়ার আর দে? ওরা কি কাউন্সিলর? আর দে কাউন্সিলর? আর দে সাইকোলজিস্ট? ওরা বেশিরভাগই করে না, ওরা বেশিরভাগই অন্য অন্য লাইনে জব করে, অবশ্যই জব করে। কেউ এনজিও তে জব করছে, অনেকে আবার করে জবের পার্সপেক্ট কাজের জন্য, ধরেন হয়তো ওই যে উখিয়ায় আপনার ওই যে রোহিঙ্গা ক্যাম্পে ট্যাম্পে যায়, ওইখানে ওনারা কাজ করছে, ওইখানে ওরা কাউন্সেলিং এর কাজ করছে। কিন্তু আহ, বেশিরভাগই কাউন্সেলিংটা প্রফেশনালি জানে না। ওই ন্যাশনাল ভার্সিটির পার্টের কথা বলছি। ওই জন্য বলছি সাইকোলজির স্টুডেন্ট, ওদের জন্য কাউন্সিলর হওয়া একটা বিরাট ইজি পার্ট। ইজি পার্টটা হচ্ছে সকল কিছু প্র্যাকটিক্যালটা শিখতে হবে, বাট দে নো অল দ্য থিওরিটিক্যাল। ঠিক আছে? ওই যে বললাম আমার কাউন্সিল, আমি স্টুডেন্টকে যখন, ইভেন ইয়াং টিচার, মানে ইয়াং গ্রুপ যাদেরকে পড়ায় না, KG 1, 2, 3, ওদেরও জানলে ভালো, যারা সিনিয়র টিচার পড়া ওদেরও জানলে ভালো। টিচাররা যদি জানে, দে ক্যান কাউন্সিল দেয়ার স্টুডেন্ট। প্যারেন্ট যদি জানে, কাউন্সিলিং মানে কি, কমিউনিকেশন স্ট্র্যাটেজি, কমিউনিকেশন টুল, ইট উইল হেল্প ফর দেয়ার, ওদের স্টুডেন্ট বা বাচ্চার সাথে সংগঠিত হয়। সোশ্যাল ওয়ার্কার, ডক্টরস, নার্সেস, এইচআর প্রফেশনাল, এইটার প্রফেশনাল একটা বড় পার্টি কাউন্সিলিং, যদি করতে জানে না দেখে এটা হয় না। তারপর এনজিও ওয়ার্কার্স, এনিওয়ান প্যাশনেট, লাস্ট ওয়ান হচ্ছে ইম্পর্টেন্ট, এনিওয়ান প্যাশনেট অ্যাবাউট হেল্পিং পিপল। যদি বলেন আমি টাকা কামানোর জন্য কাউন্সিলিং করতে চাই, আপনি খুব বেশি টাকা কামাতে পারবেন না।
কিন্তু কেউ যদি বলে আই ওয়ান্ট টু হেল্প, আপনি তখন আসলেই টাকা কামাইতে পারবেন। তখন টাকা কামাইতে আপনি যখন হেল্প করার টেন্ডেন্সি নিয়ে শিখবেন, আপনি জিনিসটা শিখবেন। আমি নিজেও কোর্স করাই, এবং অন্য জায়গায় যারা কোর্স করে অনেকের জায়গায় আলাপ করেছি, সবারই একই কমপ্লেইন। প্রাথমিকভাবে একটু দম নিয়ে ভর্তি হয়, 60 জন 70 জন জয়েন করে এক একটা সেশনে। জয়েন করার পর যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই যখন দেখে এটা নিয়ে প্র্যাকটিস তো করে না কেউ, মানে ক্লাস হলো, ক্লাসটা শুনে আবার একটু বইটা পড়া, এটা নিয়ে ফার্দার গুগলে সার্চ দেওয়া, ইউটিউবের লিঙ্ক গুলো দেখা, শিখলে তো ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কারণ এই যে বললাম, এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রসেস, এ বি সি ডি ই। যে প্রবলেমে নিয়ে আসুক, আমি প্রথমে এতে ফেলবো, বিতে ফেলবো, সিতে, ডিতে, ইতে ফেলবো। শুধু একটা স্ট্রাকচারাল প্রসেস। কিন্তু আমি যদি না শিখি, আমার বারবার মনে হবে আমি কি করলাম, এটা কি হলো, উনি কি বললো, আচ্ছা আপনি বলছিলেন এ, আচ্ছা এটা যদি এই হয়, এখন আমি কি বলছিলাম, যে প্রবলেমই হোক আমি স্ট্রাকচারালি একই প্রসেসে ফেলবো। কিন্তু উনি যেহেতু কনসেপ্ট ক্লিয়ার করছে না, যেহেতু এ হয় না, তখন কি হয়, ওনারা একের সাথে যেতে পারে না, তখন ওনারা আমরা দেখেছি পারছে না, তখন দোষটা হয়ে যায় আমাদের, শিখছে না। কিন্তু আবার আরেকটা ইস্যু আছে, আমাদের একটা প্রবলেম আছে, ম্যাসিভ প্রবলেম। আমরা এগুলো, ইট শুড বি ক্লাসরুম, হলো ক্লাসরুম হওয়া উচিত। কিন্তু যখনই ক্লাসরুম অফার করি, আমরা লোক পাই না। আমাদের আহ, মানে ইভেন এই কতজন একটা, মানে আমাদের একটা সেশনে আমরা সার্টিফিকেট দেওয়ার জন্য ডাকছিলাম, মানে ওই দিন একটা সেশন হবে, সার্টিফিকেট নেবে। আউট অফ 24 বা 25-এ আমাদের টোটাল 7 জন প্রেজেন্ট ছিল, অনলি 7 জন। তো বিকামিং কাউন্সিলরের জন্য আপনি কম্প্যাশনেট, গুড লিসেনার, এমপ্যাথেটিক, পেশেন্ট, ধৈর্যশীল এবং সাপোর্টিভ, এইগুলো যদি আপনার মাইন্ড সেটে থাকে, ইউ ক্যান বি আ ভেরি গুড কাউন্সিলর। আর বেসিক কাউন্সেলিং এর জন্য কাউন্সিলরের মাত্র 5টা স্কিল হলো অনেক দূর হয়ে যায়। কিন্তু এই 5টা স্কিল কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। একটা হচ্ছে অ্যাটেন্ডিং। অ্যাটেন্ডিং কাকে, পেশেন্টের সাথে, আমার সামনে যে ক্লায়েন্ট আসছে ওনাকে অ্যাটেন্ড করা, কর্ডিয়ালি অ্যাটেন্ড করা। অ্যাটেন্ড না করলে, আপনি একটা যে মাথায়, যখন কাউন্সিলরের সাথে কাউন্সিলরের সাথে একটা গুড রিলেশন থাকবে, গুড রিলেশন থাকবে, ভালো রেপো বিল্ডিং হবে, ইউ ক্যান, আপনি দ্রুত, আপনি মানে, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, কনভার্সন ডিসঅর্ডারের মধ্যে একটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে একটা কথা বলে, সিএফএস, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের কোনো ট্রিটমেন্ট নাই মেডিকেল সায়েন্সে। আমার কাছে একজন এসেছিলেন, উনি ডে 3-তে, মানে থার্ড সেশনে হি বিকাম গুড, এক্সেলেন্ট। থার্ড সেশনে উনি খুব ভালো, মানে একদম বেশ ভালো ইমপ্রুভ করে গিয়েছিলেন। এটার কারণটা হচ্ছে, উনি ডে 1-এ আসার আগে আমার সম্পর্কে উনি একটা নেগেটিভ ইমপ্রেশন নিয়ে এসেছিলেন। ডে 1 যখন বেরোচ্ছে, হি হ্যাজ ভেরি গুড পজিটিভ ইন্টেনশন। উনি এরপর রাতে আমাকে আবার ফোন দেন, ফোনে আবার আলাপ করে। এরপর উনি, আমি সপ্তাহে একদিন করে বসতাম, 1 উইকের মধ্যে উনাকে কিছু হোমওয়ার্ক দিলাম। হি ইজ ভেরি কনভিন্সড, উনি আমার 1 উইক ধরে সকল কাজগুলো করলো। ডে 2 সেশনের পর উনি আসলে ইমপ্রুভ করে যান, ডিউ টু ট্রাস্ট। আমার উপর একটা ট্রাস্টের জন্য উনি ইমপ্রুভ করে যান। এই জন্য অ্যাটেন্ডিং খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভ লিসেনিং এটা একটা বড় পার্ট। অ্যাক্টিভ লিসেনিং, ইফ ইউ নো দ্য টুলস, ইফ ইউ নো দ্য টেকনিক্স, ইফ ইউ ক্যান ডু ইট, ইট ডাজন্ট ম্যাটার হু ইজ ইট, আপনার হাজবেন্ডের সাথে, ওয়াইফের, শিশুর সাথে, টিনের সাথে, মায়ের, সবার কিন্তু একটা রিলেশন গ্রো করে যাবে। প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজ বলতে কথা বলার সময় আপনি যে শুনছেন জিনিসটা বুঝায় বলা। নন জাজমেন্টাল, এটা একটা বড় ইস্যু, বড় ইস্যু, আমরা জাজমেন্টাল কথা। আমি ইভেন অনেক কাউন্সিলরের নামে কমপ্লেনটা পেয়েছি। আমি বেশ কিছু কাউন্সিল, মানে আমার আত্মীয় স্বজনরা তো ফোন টোন দেয়, কোথায় যাবে না যাবে, আমি কয়েকজনের সাথে ইয়ে করেছি, এখন গিয়ে বলে কি, এটা কাউন্সিলর গিয়ে বলছে আপনি আপনার, এটা আপনার ফ্রড ছিল, আপনার হাজবেন্ডের সাথে আপনি এটা না করলেও পারতেন। কাউন্সিলর ক্যানট সে দ্যাট। আমি বলছি তাহলে শি ইজ অর হি ইজ নট দ্য প্রপার কাউন্সিলর। এবং এমপ্যাথি, এমপ্যাথি হচ্ছে মেডিসিন। এমপ্যাথেটিক্যাল রেসপন্স, আপনার সকল প্রবলেম সলভ হয়ে যাবে। পৃথিবীতে এত প্রবলেমই থাকতো না যদি আমরা সবাই, সবার মতো একটা এমপ্যাথেটিক্যাল রেসপন্স আমাদের মধ্যে থাকতো, পৃথিবীতেই প্রবলেম থাকতো না। এবং এইগুলো যখন কোনো কোর কাউন্সিলিং স্কিল গুলো কেউ যদি ডেভেলপ করতে পারে, তখন এখানে ট্রাস্ট এন্ড রেপো ক্রিয়েট হয়, ট্রাস্ট এন্ড রেপো। এরপরে হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু বেসিক, এরপর আর কি মেজর কিছু নেই। এরপরে পার্ট এবার বলি। এখন যখন আপনি এই বেসিক কাউন্সেলিং গুলো যদি আপনি শিখেন, ইফ ইউ নো হাউ টু অ্যাটেন্ড, হাউ টু অ্যাক্টিভ লিসনিং, হাউ টু প্যারাফ্রেসিং, হাউ টু নন জাজমেন্টাল, হাউ টু বি এমপ্যাথেটিক রেসপন্স, এগুলো যখন আপনি জানবেন, আপনি মোটামুটি এই ধরনের যে কোনো প্রবলেম আপনি নর্মালি মানে ওদের সাথে সলভ করতে পারবেন। স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, রিলেশনশিপ, প্যারেন্টিং ইস্যু, কেরিয়ার কনফিউশন, সবকিছু পারবেন।
এখন এগুলোতে আপনি যখন সামনে আগাতে চাইবেন, ইউ ওয়ান্ট টু বি আ গুড ওয়ান, প্র্যাকটিস করতে চান, তখন কি করতে হবে? আপনাকে এগুলোর উপর একটু পড়াশোনা জানতে হবে। রিলেশনশিপটা আসলে কিভাবে হয়, প্যারেন্টিং টুলস গুলো কি, চাইল্ড বিহেভিয়ার কিভাবে হয়, বিহেভিয়ারাল সাইকোলজি কাকে বলে, এই ধরনের যদি কিছু থিওরি জানেন, ইট উইল বি হেল্পফুল, হাইলি হেল্পফুল। সেকেন্ড ওয়ান, ইনিশিয়ালি আপনি যদি নর্মাল কাউন্সিলিং এ যান, নর্মাল কাউন্সিলিং বলতে আপনি জাস্ট আসলো, পেশেন্ট ক্লায়েন্টের সাথে বসলেন, কথা বললেন, ওনার গল্প শুনলেন, সমস্যা শুনলেন, সবকিছু শুনলেন, আপনি ওনাকে ওই যে আমাদের মামা খালেরা যে বললাম, কিছু খালা ছিল, মামা ছিল, চাচি ছিল, কেউ না কেউ ছিল যার কথা শুনতো, ওইরকম একটা প্রসেসে যান। এটা একটা ইস্যু, এভাবে আপনি হেল্প করতে পারেন। বাট আমার কাছে যিনি আসছেন, ওনার যদি কন্ডিশনটা একটু সামান্য নর্মালের চেয়ে একটু বেশি হয়, এটা একটা হইতে পারে, মানে একটু সাইকোলজিক্যাল সামান্য একটু সমস্যা আছে, উনার মানসিক একটু সমস্যা হয়ে গেছে। সেকেন্ড ওয়ান হচ্ছে, উনি প্রবলেম নিয়ে আসলো, স্ট্রেস নিয়ে আসলো, বাট ইফ আই নো দ্য টুলস, যদি আমি টুলস জানি, এই যে আমি একটু আগে বলছিলাম, আমাদের যে রিলেশনশিপ প্রবলেমে সামনে, আপনার এই যে রিলেশনশিপ প্রবলেম, আমাদের জেন জি উইল বি হাইলি সাফার। কেন? কারণ জেন জির মধ্যে আছে একটা উষ্ণ মাথা, ঠান্ডা হৃদয়, মানে মাথা গরম, হৃদয় ঠান্ডা। কিন্তু হওয়ার কথা কি ছিল? ঠান্ডা মাথা, উষ্ণ হৃদয়, মানে মাথা ঠান্ডা থাকবে, হৃদয় ওয়ার্ম থাকবে। তাহলে এখন যার হৃদয় ওয়ার্মনেস কম কিন্তু মাথা গরম, আগে মাথা চলছে, আবার একই সাথে হাইলি ইমোশনাল। খেয়াল করেন, ইমোশনের কয়টা কন্ডিশন ওদের? প্রথম হচ্ছে উষ্ণ মাথা, ঠান্ডা হৃদয়, এবং খুবই ইমোশনাল, আবেগ, আবেগ চরম। এরা যখন কোনো একটা সমস্যা নিয়ে আপনার আমাদের কাছে যদি আসে, তখন ওদেরকে যখন আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব, তখন আমাদের কিছু টুলস এন্ড টেকনিক্স, ইফ উই নো, ইট উইল বি হাইলি হেল্পফুল। আমাদের সাথে রেপো বিল্ড করা, ওদের প্রবলেম সলভ করার জন্য হাইলি হেল্পফুল। এরকম কিছু টুলস এর নাম আছে, অনেকগুলো টুলস আছে, একটা দুইটা না, অনেক টুলস আছে, কিন্তু খুব প্রমিনেন্ট দুইটা টুলস, যেটা একটা বিশেষ করে না জানলে আপনি আসলে ভালো কাউন্সিলর হতে পারবেন না। এই টুলসটার নাম হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। যে কোনো ধরনের প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম হোক, টিনের সমস্যা হোক, বা আপনার স্টুডেন্ট পড়াশোনা নিয়ে সমস্যা হোক, চাকরি নিয়ে সমস্যা হোক, যে কোনো ধরনের প্রবলেম নিয়ে যদি আমাদের কাছে আসে, আমরা যদি সিবিটি টেকনিকটা, ইফ উই নো, সিবিটি ইজ একটা স্ট্রাকচার টেকনিক, ABCDE। তবে আবার বলছি, সিবিটি না জানলে আপনি সবই করতে পারবেন, বেসিক কাউন্সেলিং এর। আমি আবার বলছি, আবার এখানে অনেকে হয়তো বলবেন, বাবা এত ইজি না, জিনিসটা ইজি না। কারণ আপনি যে রেপো বিল্ড করা পর্যন্ত, এটা যদি আপনি শিখতে পারেন, আপনি যদি এমপ্যাথেটিক রেসপন্স দিতে পারেন, আপনি ওনাকে হেল্প করতে পারবেন। বাট ওই হেল্প করতে আপনার হয়তো অনেক দিন, দীর্ঘদিন সময় লাগবে। দীর্ঘদিন বলতে কতদিন? দীর্ঘদিন বলতে এটা হয়তো আপনার আহ 6 মাসও লাগতে পারে আর কি। কিন্তু আপনি যদি টুলস এন্ড টেকনিক জানেন, তখন হয়তো এটা লাগবে আপনার কত, ওই 3 মাস, মানে সপ্তাহে একটা করে সেশন করলে 10 থেকে 12টা সেশন, আপনি ইউ ক্যান হেল্প দেম। তাহলে আমাদের একটা টুলস লাগবে। তাহলে প্রথম কাজটা কি? আমাদের প্রথমে যখন আমরা কাউন্সিলর হতে চাই, আমাদের প্রথমে কিছু থিওরি জানতে হবে, আমাদের কিছু টুলস এন্ড টেকনিক জানতে হবে, এবং ওগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে নিজেদের কাছে নিতে হবে। সেকেন্ড ওয়ান, ওই অনুসারে আমাদের কিছু টুলস শিখতে হবে। একটা কমন টুলস হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটা ইট উইল বি হাইলি হেল্পফুল। মোটামুটি যে কোনো প্রবলেমে আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের এই সেকেন্ড পার্ট যেটা আছে, ওটা হলো আমাদের আরেকটা টুলস আছে, যেটাকে বলা হয় ডিবিটি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি। এই ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি ইজ হাইলি ইফেক্টিভ ফর দ্য রিলেশনশিপ প্রবলেম, এবং খুব ইফেক্টিভ হচ্ছে বর্তমান জেনজিদের জন্য। বর্তমান জেনজির জন্য এটা খুব ইফেক্টিভ। তো অল ওভার আমাকে যদি বলেন, এটা হচ্ছে আমাদের কাউন্সেলিং এর জাস্ট বেসিক, ফান্ডামেন্টাল বেসিক বোঝার জন্য। আমরা যেখান থেকে অফার করি, ইনস্টিটিউট অফ সাইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, আমরা হচ্ছে 3টে ইনস্টিটিউটের সাথে আমাদের এখন অ্যাক্রেডিটেশন হয়েছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপ্লাইড সাইকোলজি, ওরা কিউকের একটা বডি, আমি ওদের মেম্বার। সেকেন্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, আমরা আমাদের বেশিরভাগ সার্টিফিকেট ওনাদের ইস্যু করে, এবং আমাদের একটা কোর্স আছে, আমাদের ইনস্টিটিউট অ্যাক্রেডিটেড বাই ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি। এটা ছাড়াও আমরা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির মাস্টার্স ইন সাইকোলজির বাংলাদেশের পার্টনার, পার্টনার বলতে আমরা এডমিশন পার্টনার। এর আগে আমরা একটা পিজিডি কোর্স অফার করি ওদেরই, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি।
এটার একটা সুবিধা হলো, আপনারা যারা কারো যদি কাউন্সিলিং এ লং ক্যারিয়ার করার কোনো প্ল্যান থাকে, ইউ ক্যান কমপ্লিট আওয়ার ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড কাউন্সিলিং। প্রথমটা হচ্ছে মানে আমার ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড কাউন্সিলিংটা হচ্ছে তিনটা কোর্স মিলে, একটা হচ্ছে থেরাপিউটিক কাউন্সিলিং, একটা হচ্ছে সিবিটি, একটা হচ্ছে ডিবিটি। এই তিনটা মিলে অ্যারাউন্ড আমাদের 6 মাসের কোর্স। এই তিনটা মিলে 6 মাসের কোর্স। এই 6 মাসের কোর্সটা যদি কেউ সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন, পরীক্ষা পাস, এখানে পরীক্ষা বলতে ঠিক ফাইনাল পরীক্ষার থেকে এখানে প্রতিটা টপিকের উপর ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল থাকে, তখন ইউ ক্যান গেট ইউর ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড কাউন্সিলিং। এবং ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড কাউন্সিলিং এর পর আপনারা চাইলে পিজিডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি, যেখানে আপনারা এটাতে হচ্ছে প্র্যাকটিক্যাল, এই পার্টটা হচ্ছে 100% প্র্যাকটিক্যাল, ওই পার্টটা হচ্ছে 100% থিওরিটিক্যাল। কারণ থিওরিও ছাড়া আপনি পারবেন না। দেন ইউ ক্যান গো ফর দ্য মাস্টার্স ইন অ্যাপ্লাইড সাইকোলজি উইথ দ্য ইউনিভার্সিটি, নট আস। ওটাতে আমাদের আর কোনো ফাংশন নেই, ওটা হচ্ছে সরাসরি ইউনিভার্সিটির সাথে আপনারা যেতে পারেন। সো 2-2.5 বছর ইনভেস্ট করলে ইউ ক্যান হ্যাভ এ গুড ফাউন্ডেশন, সলিড ফাউন্ডেশন, মানে কি অ্যাটলিস্ট আপনাদেরকে চ্যালেঞ্জ করার মতো আর কিছু থাকবে না, ইউ ক্যান ডু ইট। এটা ছিল আমার আজকের সেশনের পার্ট। আপনাদের যে কোনো কোশ্চেন, রেবেকা আপা হাত তুলেছিলেন, যে আপা কোশ্চেনটা বলবেন। আচ্ছা, আসলে জিজ্ঞেস করতে চাই যে যেমন ধরেন আমি আহ, আমার মেজর বা আমার ব্যাচেলার অন্য কোনো সাবজেক্ট, আমি এখন এই আমার হয়তো পাথ চেঞ্জ করতে চাই, আমি এটাতে ডিপ্লোমা করলাম, তারপর মাস্টার্স করলাম, তারপরে আমার ক্যারিয়ার পাথ কতটুকু ইজিয়ার হবে টু ডু। মানে আজকাল তো বাংলাদেশে বেশ স্ট্রিক্ট মানে কাউন্সিলিং এর জন্য সাইকোলজিস্ট নিয়োগ বা এই এই ইয়েটা যে আবার রেজিস্ট্রেশন লাগে, লাইসেন্স লাগে, তো এই জিনিসগুলো কি ইজিয়ার? আমরা ওখান থেকে করলে কি আমি বাংলাদেশে লাইসেন্স পেতে পারবো? মানে আমার যদি ব্যাচেলার অন্য সাবজেক্টে থাকে, তাহলে আমি শুধু এখানে ডিপ্লোমা করলাম, মাস্টার্স করলাম, হবে? জি আপা, এখানে আসলে আপনি যত কঠিন ভাবছেন জিনিসটা অত কঠিন না, এগুলো কঠিন। কিছু জায়গায় কিছু রুলস আছে, আমাদের দেশে এখনো রুলস কিচ্ছু আসে না। একটা রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আন্ডারে বলছে আপনার একটা নাম্বার নিতে হবে, হ্যাঁ, এটা আপনি কারণ আমি নিতে পারেন। এই জন্য জিজ্ঞেস করলাম যে ওয়ান অফ মাই না, রিহ্যাবিলিটেশন কাউন্সিল কোনোভাবেই, রিহ্যাবিলিটেশন অর্থটা কি? যিনি শারীরিকভাবে অক্ষম হতে পারে, মানসিকভাবে অক্ষম হতে পারে, যেখানে ফিজিওথেরাপিস্টের সাথে, এটার সাথে আসলে আমাদের সাইকোলজি সরাসরি কোনো লিঙ্ক নেই। সাইকোলজি মাইট বি এ পার্ট, এটা নিয়ে আচ্ছা অলরেডি আপনার বন্ধ হয়ে যায় কিনা দেখেন এটা। সেকেন্ড ওয়ান আচ্ছা, হচ্ছে না আমি আগেও বলেছিলাম, কারণ কি আমি এটা বাংলাদেশে প্র্যাকটিসে বাংলাদেশে করতেছি। সরাসরি কোনো রুলস নাই, যেটা প্রবলেম। আচ্ছা এটা আমি কিন্তু এগ্রিড, রুলসটা থাকা উচিত। আচ্ছা, এখন না আপনি আমি কেন জিজ্ঞেস করছি আপ- যে আমি মানে একটা একটু আপনাকে করেছি যে উনি একটা স্কুলে কাউন্সিলিং করতেন, মানে he had আপনার like কথাটা আপা একদম, আচ্ছা, ওকে, এক মিনিট। যে উনি একটা স্কুলে এখন শুনতে পাচ্ছেন জি। কাউন্সিলর ছিলেন। তো উনি ওনার এরকম শুধু অনলি মাস্টার্স ছিল ওনার কাউন্সিলিং এ। হ্যাঁ, কাউন্সিলিং ওনার শুধু মাস্টার্স ছিল কাউন্সিলিং এ, এন্ড দেন ডিপ্লোমা আর কি ছিল, ডিপ্লোমা মেজর ছিল না, মানে ব্যাচেলার ছিল না ওনার সাইকোলজিতে আর কি। তো পরে উনি কিছুদিন করার পরে যখন এই ইস্যুটা আসলো, তখন স্কুল ওনাকে সেজ দ্যাট যে ও আচ্ছা আপনার তো লাইসেন্স নাম্বার নাই, সো উই ক্যান কন্টিনিউ উইথ ইউ। মানে এই জন্য আমি জিজ্ঞেস করছি, আমার এই ঘটনাটা আমি শুনেছি আমার পরিচিত একজনের কাছ থেকে, তো এই জন্য আচ্ছা, আমি এটা জিজ্ঞেস হচ্ছে ওই করলাম। যে বললাম, আমাদের ল্যাক অফ, সব দিকে ল্যাক আমাদের দেশের। এই যে কোনো কিছু কথা কথা আমাদের দেশের অবস্থাটা হলো কি আপনার, অনেকে মেডিসিনও লিখে দিয়ে দেয়। আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটাই বলছি, কারণ স্কুল কাউন্সিলের কিন্তু অত বেশি এক্সপার্টিজের দরকার নাই বা অত ও তো একেবারে ক্লিন। এক্সপার্টরা স্কুলে যাবেও না। হুম হুম। আমি আপনাকে মানে exact একটা জিনিস দেখে, জি জি বাংলাদেশ, আমার এখানে কি ইয়েটা দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। সোসাইটি, এটা একটা গুগলে আমি সার্চ দিলাম, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, আমরা এখানে ঢুকলাম। বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের। আচ্ছা ওনাদের আচ্ছা এখানে যখন ওয়েবসাইটে যাবেন, এখানে দেখবেন একটা মেম্বার অপশন আছে, আচ্ছা মেম্বার। আচ্ছা আমি জাস্ট দেখাতে চাচ্ছি যেহেতু নাই, আপনি কিভাবে, এবং এটা কেউ কিছু করার নেই আসলে, মানে আচ্ছা আচ্ছা এক মিনিট আমি দেখলাম, এটা দেখলে একটু আইডিয়া পাবেন আপনি আসলে কি করবেন। আচ্ছা আচ্ছা। না সেজন্যই আমি পরে উনি বলছিলেন যে মানে বাংলাদেশের সিস্টেমটাও এরকম, যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে সাইকোলজিতে পড়েছে দেন ক্লিনিক্যাল সাইকোলজি, তাদের জন্য ইটস পাথওয়ে মাচ মোর ইজিয়ার, অন্যদের জন্য জিনিসটা না অনেক না না, এটা হার্ড করে সবার রাখে। জন্য। এখানে আপনি
পৃথিবীর কোথাও, এই যে দেখেন এখানে অ্যাফিলিয়েট, এখানে দেখেন কয়েকটা মেম্বারশিপ আচ্ছা ওরা আচ্ছা বলেছে, আচ্ছা। একটা বলছে লাইফ মেম্বার। জি লাইফ জি জি। মেম্বার হচ্ছে একদম ধরেন কিছু গুরু থাকে না, গুরু হ্যাঁ গ্লোবালি, হ্যাঁ 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 হ্যাঁ। ওরকম ওদেরকে রেখেছে। জেনারেল আচ্ছা মেম্বার আচ্ছা। বলতে এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টের হেডরা, মানে সাইকোলজিতে উনারা। হ্যাঁ। অ্যাসোসিয়েট মেম্বার হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির উনাদের থেকে অনার্স, অনার্স তো না, মাস্টার্স এবং এমফিল করেছে, ওরা হচ্ছে অ্যাসোসিয়েট আচ্ছা মেম্বার। আচ্ছা আচ্ছা এছাড়া ওনারা দেখেন একটা অ্যাফিলিয়েট মেম্বার বলে ওনারা আরেকটা অপশন রেখেছে। আচ্ছা 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 আচ্ছা। অ্যাফিলিয়েট মেম্বারটা হচ্ছে ওপেন ফর অল। এখন আপনি সাইকোলজিতে পড়াশোনা করলেন, আমি এটা একটু দেখাতে, আমার নেটটা সম্ভব নেট কাজ না করলে তো হতো, এটা ওদের ওয়েবসাইট বোধহয় স্লো হয়ে গেছে। এই অ্যাফিলিয়েট আচ্ছা আচ্ছা মেম্বারে আচ্ছা আপনি যদি ধরেন আমার নামটা সার্চ দেন, এই দেখবেন হুম। মোহাম্মদ সাজ্জাদ হাসান, আমার নামটা এখানে আছে, ইমেল আচ্ছা আইডিও আছে, আচ্ছা ফটো আছে, মানে এখন ইন্টারনেট স্লো আচ্ছা দেখে নামছে না। তা আচ্ছা। আপনিও ভাইয়া এই চাইলে এই আপনি লিঙ্কটা এখানকার একটু আপনি একটু মেম্বারশিপ নিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পারবেন। একটু শেয়ার দিয়ে রাখেন, হ্যাঁ, না আমি যে ইন জিনিসটা একটু কেস বলি, অফ। প্রসেসটা শুনে, প্রসেসটা জি হচ্ছে এরকম, দুইটা, এটা হচ্ছে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, জি জি এছাড়া জি। বাংলাদেশ সাইকোলজি সোসাইটি একটা আছে। আচ্ছা এইসব আচ্ছা আচ্ছা জায়গায় আপনি মেম্বারশিপ নেওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি সাইকোলজিতে কাজ করেন, কাউন্সেলিং নিয়ে কাজ করেন। বাট উই আর আচ্ছা নট আচ্ছা আচ্ছা। সাইকো, একটা জিনিস মাথায় রাখবেন, সাইকোলজিস্ট এক জিনিস, আপনি জি যদি জি জি। নিজেকে সাইকোলজিস্ট দাবি করে ফেলেন তখন আপনাকে হুম। কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ, হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট আমি বলছি আই এম নট সাইকোলজিস্ট, আমি মেন্টাল হেলথ প্রফেশনাল। আমি জি এই জি জি। পড়াশোনাগুলো করেছি, আমি প্র্যাকটিক্যাল, এবং দে অ্যাকসেপ্ট ইট, এবং ইয়েস অ্যাকসেপ্ট ইয়েস করার ইয়েস। পর ওরা আমাকে মেম্বারশিপটা দিয়েছে। এখন আচ্ছা আচ্ছা ধরেন আচ্ছা বাংলাদেশ গভর্নমেন্টের সেই রিহ্যাবিলিটেশন কাউন্সিলে বললো কি তোমার একটা ওখানে দেখবেন ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রফেশনাল মেম্বারশিপ থাকতে হবে, তখন আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। এইখান থেকে একটা চিঠি নিতে হবে, ও এদের থেকে চিঠিটা নিয়ে ওই চিঠি সহ আপনি জমা দিবেন ওইখানে, চিঠি জমা দিলে এবং আচ্ছা আপনার যে আচ্ছা প্রিভিয়াস যেগুলো পড়াশোনা আছে দিলে আপনি পাবেন, এটা নিয়ে কেউ আটকাইতে পারবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা কাউন্সিলর আচ্ছা। নিয়ে কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এগুলোর ইস্যু আসে, তখন হুম হুম অনেকগুলো হুম। রুলস রেগুলেশন ইস্যু আসছে, ওটা আমরা পারবো আচ্ছা না, আচ্ছা এটা আমরা আচ্ছা পারবো আচ্ছা। না। না, আর থ্যাংক পৃথিবী, ইউ আরো এটা বলি বলার জন্য। আরেকটু মাথায় রাখেন, আমি কিন্তু দেশের বাইরে কাজ বেশি করেছি, আমার পড়াশোনা দেশের বাইরে সবই, আপনার না, পৃথিবী ওয়াইড ওপেন, পৃথিবী ওরকম। আসলে আমি বলি আমার পড়াশোনাটাও কিন্তু বাহিরে, আমি কাউন্সিলিং এন্ড পজিটিভ সাইকোলজি নিয়ে পড়েছি দেশের বাহিরে অ্যাকচুয়ালি, কিন্তু আমার মানে ব্যাচেলারটা আবার অন্য সাবজেক্টে ছিল। সো মানে আমি না এই জন্য একটু আমারও তো, এক্সপ্লোর আমার তো করতে চাই। আমি তো পাশ করা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি। তো হ্যাঁ কি হ্যাঁ। হয়েছে, এটা তো আগে ছিলাম, আমি তো আজকে 10 বছর ধরে এগুলোতে আছি। তো এই জন্য আমি একটু এক্সপ্লোর করতে চাই বলে তারপরে আজকে এই সেশনটা দেখে আমি ভাবলাম যে কাউকে যদি জিজ্ঞেস করার পাওয়া যায় তাহলে তো ভালো। আমি একটু জানবো, কারণ আমার একটু জানা দরকার, মানে আইডিয়া অবশ্যই ক্লিয়ার অবশ্যই। থাকলে আমি হয়তো লুক আফটার করতে পারি অন্য জিনিসটা, বা কিভাবে কি করব না করব। থ্যাংক ইউ আমাকে বলার থ্যাংক ইউ, জন্য, আপনার সময়ের জন্য। থ্যাংক একটু ইউ। কাইন্ডলি লিঙ্কটা দিয়ে রাখেন, আমি হয়তো জি নিজে জি পরে এক্সপ্লোর করে নিব আর কি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ। ইউ। জি, ডক্টর সাবরিনা হক আপা হাত তুলেছিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি একজন ডক্টর। আসলে আপার যে কিছুক্ষণ আগে যে আপুটা কোয়েশ্চেন করলেন, উনার সাথে আমার কোয়েশ্চেনটা রেলেভেন্ট ছিল যে আমি অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল সাইকোলজি এন্ড কাউন্সিলিং এ মাস্টার্স করছি, মানে আমার অলমোস্ট শেষ, আমার লাস্ট পরীক্ষা হচ্ছে শুক্রবারে। তো আফটার এমবিবিএস আমি পাবলিক হেলথে মাস্টার্স করা, কিন্তু তারপরে আবার আমি ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করছি। তো সেক্ষেত্রে আমি এটা জানি যে সাইকো সোশ্যাল কাউন্সিলর হিসেবে আমি কাজ করতে পারবো, আমার নামের আগে সাইকোলজিস্ট লেখারও দরকার নেই, বিকজ আমার ডক্টর, আমি ডক্টর সাবরিনা and নিচে আমার ডিগ্রিগুলো থাকলো। কিন্তু আমি আপনাদের ডিপ্লোমার কথাটা জানতে চাচ্ছিলাম, অ্যাবাউট ডিপ্লোমা কোর্সটা, যে এটা কি অনলাইন না অফলাইন, এটা আমার একটা। আমাদের সবই অনলাইন, আমরা চাইলেও অফলাইনে পারছি না, যদি আচ্ছা অফলাইন ইফেক্টিভ, কিন্তু কিচ্ছু করার আচ্ছা থাকে যদি অনলাইনে আমাদের। আমি বলেছিলাম বোধহয় আমাদের 65-70 জন পার্টিসিপেন্ট থেকে ক্লাসে জয়েন করে 17-18 জন। আচ্ছা, যদি মানে এক অনলাইন বছর, হয়ে থাকে সেটা সপ্তাহে কয়দিন, মানে আমি আপনার কাছে জেনে সপ্তাহে নিচ্ছি। একদিন, উইকলি ওয়ান ডে। আচ্ছা, কখন হয় উইকলি, সেটা? এটা জেনারেলি আমাদের এটা শুরু হবে যখন ইনিশিয়াল, এটা শনিবার থেকে শুরু হবে, স্যাটারডে। শনিবারে সন্ধ্যার দিকে হয় নিশ্চয়ই। শনিবারের সন্ধ্যায় না, রাত 9টা 15 থেকে রাত 11টা। আচ্ছা, ঠিক আছে। সো ওই ওই কোর্সটা, মানে ওই ডিপ্লোমাটা আমরা করলে তো আমরা নামের নিচে লিখতেই পারবো যে জি 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 জি, ডিপ্লোমা। এটা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে পাবেন, ওরাই আচ্ছা, সার্টিফিকেট দিবে। আরেকটা কথা হলো, আপনার ওখানে ডিপ্লোমা করলে বা অন্য কোনো কোর্স করলে সেক্ষেত্রে কি আমাদের পেশেন্ট ওরিয়েন্টেশনের কোনো সুযোগ আছে কিনা? না, আমাদের আমাদের বলতে যারাই অনলাইনে করায় কোথাও কোনো সুযোগ নেই, এই সুযোগগুলো আমাদেরকে বাংলাদেশে এই সমস্যাটা আছে। এটা হচ্ছে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি, ওরা মাঝে মাঝে একটা কোর্স করায় 2 বছরের, কিন্তু ওটা ক্লাসরুম 2 বছরের কোর্স, তখন হচ্ছে ওইখানে
ওনারা ন্যাশনাল মেন্টাল হেলথের সাথেও একটা ওদের এগ্রিমেন্ট আছে, যেখান থেকে 2 সপ্তাহের মধ্যে একটা ইন্টার্নশিপ করার একটা হ্যাঁ, সুযোগ এটা তো আছে। আমাদের এখানেও হচ্ছে, আমাদের জগন্নাথেও হচ্ছে, আমরা তিন জগন্নাথে মাসের হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটা তো হ্যাঁ, আমার এটা বললাম, জগন্নাথে। মানে এটা ইউনিভার্সিটি টু যখন হচ্ছে তখন গিয়ে পাচ্ছে, কিন্তু এখন ধরেন হ্যাঁ, আমি যদি কন্ট্যাক্ট করি আমাদেরকে ওই সুযোগ দিবে না না, না। এজ আ ডক্টর আমি সেটা যে কোনো, আমি 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 যেহেতু ডিজি হেলথ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আছি এই মুহূর্তে, সো এই অ্যাক্সেস আমার আছে। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম, আমার গেলেই তো হবে না, আমার একটা গাইডলাইন লাগে আসলে, গাইডলাইন যে লাগবে, যে এক্স্যাক্টলি। হোয়াট টু ডু। আর আপনাদের কোর্সটা, যে ডিপ্লোমা কোর্সটা, সেটা কবে শুরু হবে, মানে আপনাদের এটা কি? আমরা এই মাসে শুরু করব, আমাদের একটা ফার্স্ট ব্যাচ চলছে, ফার্স্ট ব্যাচ প্রায় শেষের দিকে, আর হয়তো 3-4টা ক্লাস আছে। তা আমরা হয়তো যেটা হবে, আমরা কোনো একটা ডে, মঙ্গলবার বা টুয়েসডে বা ওয়েনসডে করে সেকেন্ড উইক করে শুরু করব। এরপর এটা হুম। পুরোপুরি স্যাটারডে শিফট হয়ে যাবে। আর কয় মানে ঘন্টা হয় ক্লাস? ক্লাস 2.5 ঘন্টা পুরা লাগে, আসলে এর কমে হয় না। আচ্ছা, দুই 2 ঘন্টা। ঘন্টা আর পুরো। আপনাদের কোর্স ফিটা কত? আমাদের কোর্স ফি হচ্ছে, আমরা পেপার বাই পেপার যে টোটাল গিয়ে 20,000 থেকে 21,000 টাকা পড়ে। টোটাল টোটাল টোটাল, মানে এখানে ধরেন প্রথমে অ্যাপ্লাইড কাউন্সিলিং এর জন্য একটা ফি নেয়, তারপর হচ্ছে সিবিটি তে 2 পার্ট করে সিবিটির ফি আছে, তারপর ডিবিটির ফি, তারপর হচ্ছে সার্টিফিকেট ফি। মানে 4 মাস 5 মাসের মতো সময় লাগে, 5 মাস পুরা লাগে, 6 মাস লাগে আসলে। যাই হোক, না সেটাই আমি জানতে চাচ্ছিলাম, বিকজ আই এম ইন্টারেস্টেড টু ডু দ্যাট। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। জি। জি, মারুফ ইকবাল ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমি এই কোর্স মানে আপনাদের কথা একটু দেরিতে শুনলাম তো, মানে মাঝখান দিয়ে চলে গেছিলাম। আপনাদের এখানে কোর্স ফি কত আর কয় মাসে একটু জানলে ভালো হতো। আমি আচ্ছা, জিনিসটা হচ্ছে পড়াশোনা কোর্স ফিটা অ্যারাউন্ড 20,000 টাকার মতো পরে, আমরা স্টেপ বাই স্টেপ নিই। এটা হচ্ছে যখন যে পেপারটা শুরু হয় ওই পেপারের ফি নেওয়া হয়। আর ডিউরেশন 6 মাস, 5 মাস থেকে 6 মাস, 5 মাস পুরা লাগে, 6 মাসের মাথায় গিয়ে শেষ হয়। আমাদের প্রথম ব্যাচ একটু বেশি লেগেছে আরো, কারণ আমার ধরেন সিবিটি তে 14টা ক্লাস হয়, সিবিটি তে। ডিবিটি তে ক্লাস হয় 5টা, 19টা, থেরাপিউটিকে 5টা, 24টা। মানে 24 থেকে 25টা ক্লাস হয় রেকর্ডেড, এবং এরপর সাথে অ্যাডিশনাল রেকর্ডেড ক্লাসও আছে আর কি। সপ্তাহে কয়দিন? সপ্তাহে একদিন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, ভিভো বা ভাইয়া বাপা হাত আপনার ভিভো V2556। আচ্ছা, জি, উম্মে হাবিবা আপা হাত তুলেছিলেন। হ্যালো। জি, জি হ্যালো আমার ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি আমার কথা শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি জি জি, উম্মে হাবিবা আপা, একটু ভিভো ভাইয়ারটা একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, জি আহ, অবশ্যই। জি। আসসালামু ভিভো না, আলাইকুম। এটা মনে হয় আসলে। হ্যাঁ, আমি সোহানা জি, সুলতানা আপনার নাম বলছি। ভিভো না আমিও জানি, এখানে আসছে ভিভো। জি বলেন ভাই। হ্যাঁ। জি, আমি একটু জাস্ট জানতে চাচ্ছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড ব্যাচেলর ডিগ্রি হচ্ছে বিএসসি নার্সিং, এমপিএইচ করা, বিএড করা, এমএড করা। হ্যাঁ, এখন আমি মানে জানতে চাচ্ছিলাম যে এই প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি মানে সাইকোলজির উপরে মাস্টার্স যদি আমি করি, তাহলে আপনি যে বললেন যে ওই যে সাইকোলজিক্যাল সোসাইটি না কি যেন, এটার কি মেম্বার হওয়া যাবে? আমার জানা হতে যাবে, এখানে মানে ওইটা। মেম্বারশিপের ভাগ আছে, তো এফিলিয়েট মেম্বারশিপ নিতে পারবে। জি। আচ্ছা, আর আপনাদের যে কোর্স সেটা কবে নাগাদ শুরু হতে পারে? এটা এই মাসে শুরু হবে, আমরা ডেটটা এখনো ফিক্স করিনি, কাল পরশুর মধ্যে আমরা ডেটটা কনফার্ম করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। জি, উম্মে হাবিবা আপা বোধহয় না, আপনাকে একটু কল করেছিলাম মাঝে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া আমার একটু জানার ইচ্ছা ছিল যে আসলে আমি বর্তমানে গভর্নমেন্ট এমপ্লয়ি টিচার হিসেবে আছি একটা কলেজে। তো আমি মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রকৌশল অনুষদ থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং আমার কমপ্লিট আর কি। তারপরেই তো আসলে জবে আসা। তো আমি যদি আসলে মানে নতুন করে সাইকোলজিতে ব্যাচেলর কিংবা অনার্স যেটাই বলা হোক আর কি, সেটা করতে চাই আর কি। বাংলাদেশে কি এরকম কোনো সুযোগ আছে এখন? মানে আমি রিসেন্টলি খোঁজ নিয়েছি, ধরেন পাবলিক কোনো ভার্সিটিতে তো আর সম্ভব না আর কি। আর বাকি থাকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো আর কি। তো আমি সেখানকার সাইকোলজি ডিপার্টমেন্টেও গিয়েছিলাম, তো তারা আমাকে স্ট্রেট বলেছেন যে যেহেতু আমি ভার্সিটি থেকে একটা সাবজেক্ট নিয়ে অলরেডি পাশ করে ফেলেছি, সো আমাকে আর হচ্ছে গিয়ে মানে অ্যাডমিটেড করা ওনাদের পক্ষে পসিবল না আর কি। তো আমি আসলে রিসেন্ট এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছি, তো আপনারা যেহেতু স্যার এক্সপার্ট আর কি, সো সেই ক্ষেত্রে যদি আপনার জানা থাকে কিছু যদি শেয়ার করতেন।
আচ্ছা, আমার জানা অনেক কিছু আছে, আমি একটু বলতে পারি আপনাকে। প্রথমটা আমারটা বলি, আপনারটা। আমি পাশ করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একদম কোয়ালিফাইড, এবং আমি অস্ট্রেলিয়া জি সিপিএর মেম্বার। হ্যাঁ, তো আমি জি অ্যাকাউন্টেন্ট, আমি এটাই বলছি। আমি 2002 সাল থেকে 2002 থেকে 12 চোদ্দ 14 সাল পর্যন্ত আমি ফুল ফ্লেজ অ্যাকাউন্টসে কাজ করি। এরপর আমি এইচআর এ যাই। এইচআর থেকে আমি পরবর্তীতে আস্তে 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 সাইকোলজিতে, আমি প্রথমে সফট স্কিল ট্রেনিং এ যাই, ওইখান থেকে কিছু সাইকোলজিক্যাল ট্রেনিং করে আমি এই পাশে চলে আসি। এবং এট ওয়ান পয়েন্ট 2016-17 সালের দিকে আই ওয়াজ ডেড অ্যাডামেন্ট আপনার মতো যে আমি সাইকোলজিতে পড়াশোনা করব, এবং বাংলাদেশে মাস্টার্স করার জন্য আমি অনেক ঘুরলাম। ঘুরতে ঘুরতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে যাই। যাওয়ার পরে ওনারা বলছে কোনো অবস্থাতে, আন্ডার এনি সার্কামস্টেন্সেস আপনি এখান থেকে মাস্টার্স করতে পারবেন না। কেন পারবেন না? এটার জন্য অনার্স মাস্টার্স ম্যান্ডেটরি, অনার্স ম্যান্ডেটরি, মানে অনার্সে সাইকোলজি ম্যান্ডেটরি। এখন অনার্সে সাইকোলজি করতে গেলে আমাকে আবার 6-7 বছর ধরে অনার্স করতে হবে, এটা তো আসলে সম্ভব না, অ্যাবসার্ড। তারপর ওনাদের সাথে ঘুরলাম, তখন আমাকে অপশনটা দিলে আপনি আগে ছোট ছোট কোর্স হয়, আমাদের ছোট কোর্স গুলো করেন। আমরা ছোট কোর্স গুলো করতে করতে ওনাদের সাথে রিলেশন হলো। আমি যেহেতু কাজ করতাম তখন প্র্যাকটিক্যালি কাউন্সেলিং করতাম, তারপর আমি ওনাদের মেম্বারশিপটা নিলাম। মেম্বারশিপ নেওয়ার পর আমি বিদেশেও কোর্স করলাম। তারপর বাংলাদেশে ওরা একটা পর্যায়ে আমাদেরকে অফার করলো, আমাদের পিজিডি, ওনারা সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, ওনারা একটা 1 বছরের পিজিডি রান করবে। আমিও খুব তালি দিলাম, সবাই আমরা খুব খুশি, পিজিডি করব। এবং করোনা আসলো, বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর সে 20, 21, 22 এই লাইনে আর কোনো কিছুই হয় নাই। ইন দ্য মিন টাইম খেয়াল করবেন, একটা শিক্ষা তো একটা ব্যবসা হয় কি সাথে, একটা হচ্ছে লার্নিং এর ইস্যু, একটা হচ্ছে আমাদের মতো খুচরো ইস্যু, আবার অনেকের কাছে এটা ব্যবসা। ওনারা দেখলো কি একটা বিরাট ব্যবসার যুগ আছে না, যারা একাডেমিক জবে করছে, চাকরি করছে, তাহলে মাস্টার্স ইন প্রফেশনাল, মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, প্রফেশনাল, ইন্টারন্যাশনাল রিলেশন, নামের আগে একটা প্রফেশনাল লাগাই দিচ্ছে। প্রফেশনাল লাগাই দিয়ে কি বলছে, এটা হচ্ছে যারা প্রাইভেট করে, মানে প্রাইভেটে না, যারা অন্য লাইনে পড়াশোনা করেছে এবং যারা মাস্টার্স করতে চাচ্ছে, ওরা এটা করতে পারবে। 2 বছরের কোর্স এবং 100% পেমেন্ট, প্রায় 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকার মতো খরচ করে। তখন ওইখানে ঢাকা ইউনিভার্সিটিও, খেয়াল করবেন আপনি যেটা বলছেন, একটা সুযোগ একটা আছে। এটা হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টে, সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি অনেকগুলো ভাগ আছে সাইকোলজিতে। ওদের প্রফেশনাল মাস্টার্স ইন ক্লিনিক্যাল সাইকোলজি ওদের ওপেন হয়েছে, কিন্তু এটা নামের, এটা সরাসরি মাস্টার্স বলছে না, প্রফেশনাল মাস্টার্স। যেহেতু প্রফেশনাল মাস্টার্স, এই ক্লাসগুলো হয় বন্ধের দিনে, আপনার শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার সন্ধ্যায়, শুক্রবার সারাদিন, শনিবার, ওরকম। এরপর ওটার আবার আপনার ইয়েও হয়, কি বলে আপনার ওই যে বিভিন্ন ইয়েতে আপনার, এবং ওইটার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না। আবার রেগুলার মাস্টার্সে আমাদেরকে আর নিবে না, আপনাকেও নিবে না, আমাকেও নিবে না। তাহলে আপনার জন্য একটা অপশন আছে, ঢাকা ভার্সিটিতেই প্রফেশনাল মাস্টার্স। এখন প্রফেশনাল মাস্টার্স এর যে প্রবলেমটা, আপনি টাইম দিতে পারলে তো গুড, কিন্তু যদি টাইম দিতে না পারেন, এই যে 2টা বছর আপনার লাইফে বৃহস্পতি, শুক্র, শনি থাকবে না। এটা ধরেন আমার এখন যে স্টেজে আছি, ক্যারিয়ারের, পড়াশোনায়, ফ্যামিলিতে, এটা আমার পক্ষে এখন সম্ভব না। তাহলে আমি ওই লাইনে কিন্তু আর যাই নাই পরে। তা আমি পরবর্তীতে মাস্টার্স করেছি দেশের বাহির থেকে। তা এখন আপনার এটা যেটা করার আছে, এটা হচ্ছে যদি যদি ইফ ইউ ম্যানেজ ইউর টাইম, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল মাস্টার্সটা করতে পারবেন। ওদের কয়েকদিন আগে এডমিশন হয়ে গেছে, এই ব্যাচ আর নিবে না, হয়তো 1 বছর, 1 বছর পর হয়তো আবার নিবে, তখন কিন্তু আপনি ভাইয়া যদি ভর্তি ওখানে তো একটা ব্যাকগ্রাউন্ড লাগে, যেমন আমি জগন্নাথে করছি প্রফেশনাল মাস্টার্স, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয় মেডিকেল ব্যাকগ্রাউন্ড, না হয় সোশিওলজি ব্যাকগ্রাউন্ড, এরকম যেমন ইঞ্জিনিয়াররা করতে পারবে না। যেমন আচ্ছা, যে তাহলে ওইটাও আটকে গেল লাগে, আপনার, তাহলে হ্যাঁ ওটা ওইটাও আটকে অনেক গেল। রকম হ্যাঁ, ব্যাপার আছে ওখানে, অনেক ব্যাপার আছে, আছে কারণ আমাদের দেশে এগুলো অনেক ব্যাপার। তা এখন তাহলে আপনার একটাই অপশন আছে, যদি করতে চান আপনি দেশের বাহির থেকে মাস্টার্স করতে পারেন। দেশে আর করতে হয়, দেশের বাইরে বলতে অনলাইনেও করা যায়। এখন এখন তো অনলাইনের যুগ, করোনার পর থেকে, আগে পারা যেত না। আপনি ওইটা করতে পারেন, কিন্তু নর্মালি আপনি সরাসরি চেঞ্জ করতে পারেন। সরাসরি যেটা করতে পারেন, আপনি যদি কাজটা এনজয় করেন, যেটা আমরা করেছি, আমি করেছিলাম প্রথম থেকে। এটা হচ্ছে আমি কাউন্সেলিং কাউন্সেলিং আমি শিখি না, আমি কিন্তু পাশ করা, মানে কোয়ালিফাইড মেডিকেল, মানে ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট বলে আর কি। তা আমি ক্লিনিক্যাল হিপনোথেরাপি নিয়ে কাজ শুরু করি, ওইখান থেকে ইন্টারেস্টটা গ্রো করে। তো ওরকম আপনি টুলস নিয়ে এই ধরনের ছোট, যেটা বললাম, ডিপ্লোমা কাউন্সেলিং করা, পিজিডি করা, আপনি বিভিন্ন রকম কাউন্সিল, আরো অনেক ধরনের ট্রেনিং দেশে আছে, বাইরে আছে, এগুলো করে আপনি চাইলে পরবর্তীতে মাস্টার্স করতে পারেন। তখন এটা যেটা হয়, আপনার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলে, এখন ইস্যুটা হচ্ছে আপনি কিসের জন্য চাইছেন, এটা একটা ইস্যু। একটা এখন ওই যেটা বললাম, আহ, কাউন্সেলিং ও কিন্তু অনেক ধরনের আছে, ক্লিনিক্যাল কাউন্সেলিং ও আছে, কেরিয়ার কাউন্সেলিং ও আছে, তাই না? আবার আপনার ওই যে চাইল্ড কাউন্সেলিং আছে। তো এখন আপনি যে লাইনে যেতে চান, আপনাকে ওই লাইনের পর এক্সপার্টাইজটা গ্রো করতে হবে। সব লাইনে কাজ করা সম্ভব না, প্রসেস সেম, কিন্তু তবু এক্সপার্টাইজ বলে একটা ইস্যু থাকে।
স্যার আমার কথা যদি আসলে বলি তো হচ্ছে গিয়ে প্রথম কথা, আমি তো আসলে সরকারি চাকরিতে আছি বর্তমানে। সো আমার পোস্টিংটা আসলে ঢাকায় বর্তমানে না আর কি। সো ওই চাইলেও হয়তো আমি আসলে ঢাকার কোনো কোর্স বুঝতে সরাসরি আর বুঝছি, কি, তাহলে সেটা আপনাকে সুপ্রভাবেই অনলাইনের হোক, দিকেই যেতে হবে আস্তে আস্তে। করতে পারবো না আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি রিসেন্ট এনএলপি যে ফাউন্ডেশনটা আর কি, সেটা আর কি কমপ্লিট করেছি। আমি একদম পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে করতে গিয়েছিলাম, তো করার এনএলপি পরে আসলে ফাউন্ডেশনের সাথে সাইকোলজির সরাসরি কোনো লিংক নাই, আপনি কিছুটা জায়গায় ওদের কিছু কনসেপ্ট নিয়ে কাজ করেন। আমি এনএলপি ট্রেনার, মানে আমার লাইফ শুরু, মানে আমার শুরু আচ্ছা এনএলপি আচ্ছা দিয়ে। হ্যাঁ, তো এখন ওই আচ্ছা। জায়গায় বলছি তো আপনার এনএলপিটা খুব বেশি আপনার কেরিয়ারে হেল্প করবে না, কাজে হেল্প করবে। আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ করেন হেল্প করবে, কিন্তু যদি আমার মানে পড়াশোনায় আমার হেল্প করবে কিনা হেল্প করবে না। আমার আসলে হচ্ছে গিয়ে মানে যতটুকু যা কিছু দেখেছি মানে ভালো লেগেছে, মানে পার্সোনাল ইন্টারেস্টের কারণেই আসলে একটু চাওয়া যে দেখি আরো একটু পড়াশোনা করি, আর একটু জানি শুনি আর কি। একদম যে খুব ক্যারিয়ার ডেভেলপ করব সেই চিন্তা ভাবনা নাই আর কি। জাস্ট নিজেও একটু জানার ইচ্ছা ছিল, আর সাথে যদি আশেপাশের লোকজনকে হেল্প করা যায় তাহলে তো আরো ভালো, খুব ভালো, এইটুকুই। ইনশাআল্লাহ। না, এই যে হেল্প করতে চাইলেই মজাটা পাবেন। আপনি যখন একটা লোক সমস্যা নিয়ে আসে, প্রবলেম, যেটাকে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, আমার কাছে আসলেন, উনি বিশাল ধনী মানুষ, একটা বড় কোম্পানির, বিশাল এক কোম্পানির মালিক। এখন উনি আমার এখানে, উনি প্রথম রিকোয়ারমেন্ট ছিল আমি উনার ওখানে যাওয়া। আমি বলছি আমি আপনার ওখানে যেতে হবে, উনি বলে আমি উঠতে পারি না বিছনার থেকে। তাহলে আমার কিচ্ছু করার নেই, আপনি যদি আসতে চান, ইফ ইউ নিড হেল্প, আপনাকে আমার কাছে আসতে হবে, আমি আপনার এখানে যাব না। আচ্ছা, তারপর কারণ একটা ইস্যু আছে, এটা নট টাকার ইস্যু, নট ইগোর ইস্যু, এটা হচ্ছে উনার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা ওইভাবে করতে হবে। ইফ সামওয়ান সিকিং হেল্প, আপনার কাছে আসতে হবে। তখন ও মেন্টালি প্রিপেয়ার্ড হেল্পের জন্য আসছে। আর উনি তো ক্রনিক ফ্যাটিক, মানে ওরা উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, সবসময় টায়ার্ড, হামাগুড়ি দিয়ে টয়লেটে যায়, এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না, কিন্তু ওদের শারীরিক কোনো সমস্যা নেই। তো এখন ওরকম যখন উনি আমার এখানে ডে ওয়ানে আসলেন, ধরে নিয়ে আসছে, এক আলাদা চেয়ার আনছে, অনেক কিছু করলো, ডে টু তে নিজে হেঁটে ঢুকলেন, ডে থ্রি থেকে তো একদম সুস্থ মানুষ। কিন্তু তখন ভালো লাগে, মনটেল খুব ভালো হয়েছে আর কি এগুলো করলে। টাকা পয়সার কোনো ইস্যু থাকে না, টাকা পয়সা তো আসবে, টাকা তো দিন শেষে প্রফেশন হিসেবে নিলে টাকা আসবে না, কিন্তু হেল্প করাটা এখানে একটা বড় একটা ইস্যু আর কি এখানে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। আচ্ছা, এখানে অনেক কজন হাত তুলেছেন, সবারটা নিতে পারবো না। আচ্ছা, তহিদ হোসেন খান, তহিদ ভাই বোধহয় একটু আগে হাত তুলেছিলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, ধন্যবাদ স্যার, আসলে একটা ফ্রুটফুল ক্লাস উপভোগ করলাম। ক্লাস বলবো না, সেশন বা ইনফরমেশন। ওয়ার্কশপ যাই বলি না কেন, উপভোগ করলাম। তো এই ক্ষেত্রে আমার মানে যে বিষয়টা ছিল, অনেকের মধ্য দিয়ে সে কোশ্চেন চলে এসেছে, আপনি আনসারও দিয়েছেন। এখন আমি তারপরে আরেকটু কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ বিবেচনায় আমরা যারা নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানে পড়াশোনা করার পরে আমি প্রায় 16 বছর যাবত আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। পরবর্তীতে আমার কাছে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে ওখানে আমার প্যারেন্টিং একটা ইস্যু ছিল, যেহেতু প্যারেন্টদের সাথে আমার ওয়ার্কশপ ছিল, সেমিনার ছিল, এই এফজিডি করা লাগতো। তো ওনাদের মধ্য থেকে আমার যে থিঙ্কিং, যে বাংলাদেশের প্যারেন্টিং এবং চাইল্ড সাইকোলজির যে অবস্থান, এটা খুব বাজে একটা অবস্থার মধ্য খুব দিয়ে বাজে। যাচ্ছে। হ্যাঁ, খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এবং কি এটা নট অনলি শুধু আনএডুকেটেড পার্সন, বাট অলসো এডুকেটেড পার্সনরা এটার সাথে ইনভলভ আছে। কিভাবে আছে, যে একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করো, সে বলতেছে সে অনার্স মাস্টার, যখন প্যারেন্টসরা আসতেছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, একজন প্যারেন্টস তার 3টা 4টা বাচ্চা হয়ে গেছে, কারো 2টা হয়েছে, কারো 3টা হয়েছে, কিন্তু সে নিজেই জানে না তার বাচ্চার ডেভেলপমেন্ট স্টেজ বা এজ কোনটুকু মোস্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, যে কোন এজটা বা কোন স্টেজটা, কিন্তু এটা সে জানতেছে না। বাট সে বলতেছে সে কমপ্লিট করবা, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবা, সে একটা গভর্নমেন্ট সার্ভিসও করে, মাশাল্লাহ। তো এই প্রেক্ষাপট বিবেচনায় পরবর্তীতে আসলে বেসিক্যালি আমি শুধু চাইল্ড কাউন্সিলিং এবং প্যারেন্টিং এর উপর কাজ করতে চাচ্ছিলাম। তো এই কাজ করতে যে এসে যেটা হচ্ছে, যে পরবর্তীতে একটা, আমি ইনস্টিটিউটের নাম না বলি, একটা ইনস্টিটিউট থেকে আমি চাইল্ড কাউন্সিলিং এর উপর স্যার ডিপ্লোমা আমার প্রায় শেষের দিকে। এখন ওটা নিয়ে আসলে আমি এই জায়গায় যদি ড্রাইভ দিতে চাই, বা আমি যদি ইন ফিউচার এটা নিয়ে কাজ করতে চাই, আমাকে আসলে আর কি কি করতে হবে, আর এরই সাথে আপনার সাথে আর কথা বলার আমার সুযোগ হবে কিনা। আর একটা কোশ্চেন আমি করে রাখি, আপনার এখানকার মাস্টার্স এর যে, সরি, ডিপ্লোমার যে কোর্সটা বলেছেন, সেটা বলেছেন 5 মাস এবং 6 মাসে গিয়ে শেষ হয়।
কিন্তু পরবর্তীতে এইখানে যেহেতু আমার একটা ইন্টারেস্টেড এরিয়া তৈরি হয়েছে, আমার এই ইন্টারেস্টেড এরিয়া থেকে আমি বিভিন্ন জায়গায় ঘেটে ঘুটে যেটা দেখেছি যে 6 মাসের নিচে কোনো ডিপ্লোমা করলে এটাকে তারা ডিপ্লোমা হিসেবে কাউন্ট করে না। আসলে আপনাদের এই ক্ষেত্রে 5 মাসেরটা করে কিনা, আর আমার আসলে সাইকোলজি নিয়ে ইস্যুটা কাজ হচ্ছে করতে। জি। দুই তিনটা জিনিস আমি আপনার একটু সামারি করি। প্রথম ইস্যুটা হচ্ছে, আমি সিরিয়ালি যদি যাই, প্যারেন্টিং, ইসিডি এই পার্টে তো আর বলার কিছু নেই, আপনি তো ফিল্ডে কাজ করেন, আমিও ট্রেনিং পার্টে কাজ করি ওই জায়গায়। এবং কাউন্সেলিং যখন করতে আসবেন আপনার, যখন লোকজন আসবে, মহিলারা পুরুষরা যেই আসুক, যখন আসবে আপনি যদি একটু, যখন ওনাদের, আমি তো সাইকো অ্যানালিসিসও করি, তখন সাইকো অ্যানালিসিস পার্টে যখন যাবেন, ওনাদের হিপনোসিস সেশনে যদি যান, আপনি দেখবেন সবার প্রবলেম গুলো সেই 0 to 80 ইয়ার্স, সবার এই 0 to 80 ইয়ার্স এর প্রবলেম একদম গণ। ওই সময়কার প্রবলেম গুলো আহ, মানে মনের মধ্যে চাপতে 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 এই জায়গায় আসছে। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে ডিপ্লোমার ডিউরেশন। ডিপ্লোমা আমরা যাদের সাথে কাজ করি ওদের একটা রিকোয়ারমেন্ট আছে, এদের রিকোয়ারমেন্টটা হচ্ছে 270 ঘন্টা, 270 আওয়ার্স আপনার সার্টিফিকেটে। এবং যখন সার্টিফিকেট ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশনে গেলে ওখানে 270 ঘন্টায় লেখা থাকে, এবং ডেটও দেখা ওপেনিং এবং ক্লোজিং, এবং ডেটে আমরা আসলে 6 মাসই আপনি পাবেন। এটা আমি 5 মাস বলছি একটা আইডিয়া দেওয়ার জন্য, 5 থেকে 6 মাস, কিন্তু যারা ফার্স্ট বেচ করেছে তাদের আরো বেশি প্রয়োজন হয়েছে। তার কারণ আপনি একটা বাংলা হিসাব করি, আমার প্রথম ক্লাস যেটা হচ্ছে, যেটা আমরা করি, এটা ইন্ট্রোডাকশন হলো একটা ক্লাস, 5টা ক্লাস হচ্ছে সাইকোলজির উপরে, তাহলে 6টা ক্লাস। আমার ইয়ের উপর, ওটার নাম কি, সিবিটি, সিবিটির উপর আমার 14টা ক্লাস, তাহলে কত হয়, 20টা ক্লাস। তারপর আমার 5টা ক্লাস হচ্ছে ডিবিটির উপরে, তাহলে 25টা ক্লাস। আপনি যদি মাসে 4টা করে ক্লাস হয়, 25টা ক্লাস হচ্ছে 6 মাসই লাগে। আমরা যেটা করি মাঝে মাঝে ওই সপ্তাহে 2টা ক্লাস হয়, বা কারণ লোক 6 মাস রাখা খুব কঠিন, আমি অভিজ্ঞতার থেকে বলছি। ও কঠিন বলতে আমি বললাম 70 জন থেকে 17 জন আসছে আমাদের পার্টিসিপেন্ট, আউট অফ 70 শুধু 17, 17। ওই জন্য আমরা এখন যেটা করি, মাঝে মাঝে সপ্তাহে 2টা করে, ওই সময় ডিউরেশনটা একটু কমানোর চেষ্টা করছি। বাট আপনি সার্টিফিকেটে বা সব জায়গায় এটা 6 মাসই থাকবে, ডিউরেশনও 6 মাস, জিনিসপত্র 6 মাস, সবই 6 মাস আসলে। সুতরাং ওই ওই জায়গায় আপনি কোনো প্রবলেম ফেস করবেন না ইনশাল্লাহ। আর ডিপ্লোমা, এক এক দেশের এক একটা প্রসেস, ওদের প্রসেসটা হচ্ছে 270 ঘন্টা, 270 আওয়ার্স। তারপর পিজিডি, আমরা যেটা পিজিডি অফার করি, পিজিডির ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 6 মান্থ। ওদের আবার আওয়ার নিয়ে ওদের নিয়ে না, ওদের হচ্ছে 6 মান্থ প্রপার, ইয়েগুলো কমিউনিকেশন গুলো সব করা, যেসব ভিডিও টিডিও দিয়েছে সবগুলো করে, সবকিছু করা থাকলে দে উইল অফার দা পিজিডি। আচ্ছা, আমি অনেক কোশ্চেন করতে যাচ্ছেন, আমিও বুঝতে পারছি, কিন্তু আমরা আজকে এখানে একটু শেষ করি। আমার একটা আরেকটা সেশন আছে, আসলে আমার একটা মিটিং আছে দেশের বাইরে 10টা 45 থেকে। তার একদিন শুনবো ইনশাল্লাহ আপনাদের সময় হলে। আর তারপরে কোনো কোয়েরি থাকলে আপনাদের গ্রুপে জানাবেন, আমি গ্রুপে বোধ আমি নাই, আমি জয়েন করবো, আমি গ্রুপে রিপ্লাই দিয়ে দিব আপনাদেরকে, যে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমরা তাহলে আজকে এটুকুই রাখি। জি, ওকে জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।